আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের আজকে ১ মাস পূর্তি হলো। আজকে ৮ই সেপ্টেম্বর। গত মাসের ৮ তারিখে তারা শপথ নিয়েছেন। এই ১ মাসের এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। কিন্তু গত ১ মাসের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রাথমিকভাবে আজকের যে শিরোনাম আমরা দেখছি যে মঈন এবং হাসিনার অনুগত যারা তারা ক্রমশ শক্তিশালী হচ্ছে। সরকার বলছে তারা রাষ্ট্র মেরামত করবে, রাষ্ট্র সংস্কার করবে, তারপর নির্বাচন দেবে। তো রাষ্ট্র মেরামত বা রাষ্ট্র সংস্কারটা আসলে কি, কতটুকু, এবং এই বিষয়টি নিয়ে আজকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, দৈনিক আমার দেশের সম্পাদক, সাবেক জ্বালানি উপদেষ্টা এবং বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ডক্টর মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক। আসসালামু আলাইকুম। দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন সাংবাদিক, কলামিস্ট এবং ইঞ্জিনিয়ার জনাব মিনার রশিদ, আপনাদের আরেক প্রিয় মুখ, আমার অনুষ্ঠানের নিয়মিত অতিথি। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কনক সারোয়ার ভাই, এবং এখন যারা দেখছেন, পরবর্তী দেখবেন, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা। এবং দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় সাংবাদিক, প্রিয় মুখ ইলিয়াস হোসেন। তার সঙ্গে তার আসলে ভূমিকার কোনো আর দরকার নাই, সে আমার সাবেক সহকর্মী। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আমরা যে ঘোষণাটি আসলে গত সপ্তাহে দিয়েছিলাম যে আমরা প্রতি সপ্তাহে অন্তত একবার একটা করে গ্রুপ ডিসকাশনের মতো করতে চাই, বিশেষ করে ইউটিউবে যারা আছেন বা বাংলাদেশের টেলিভিশন সাংবাদিক বা নর্মাল সাংবাদিক, পত্রিকা সাংবাদিক, নর্মাল বলছি, পত্রিকায় কাজ করেন, এদেরকে নিয়ে আমরা আস্তে আস্তে আমাদের দলটা আরেকটু বড় হবে। আস্তে আস্তে হয়তো আরো অনেকেই যোগ দিবেন। আমরা অন্তত প্রতি সপ্তাহে একটা রিভিউর মতো করতে চাই। তো মাহমুদ ভাই, আজকে আপনাকে দিয়ে শুরু করি। আজকে আমি সকালবেলা দেখছিলাম, প্রথম আলো পত্রিকাটা দেখছিলাম। প্রথম আলোয় ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন একটি আর্টিকেল লিখেছেন, যার শিরোনাম হচ্ছে রাষ্ট্র মেরামতের এখনই সময়। ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করাই প্রধান চ্যালেঞ্জ। এবং সেখানে তিনি বেশ কিছু সাবহেড দিয়েছেন। সাবহেডের মধ্যে আছে ধরেন বিকেন্দ্রীকরণ। তিনি কি বলবো এটাকে, তিনি প্রদেশের কথা বলেছেন, যে বাংলাদেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামো রাষ্ট্র করা যেতে পারে। পূর্ব পশ্চিম অঞ্চলে 2টি করে 4টি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে একটি প্রদেশ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নির্বাচন ব্যবস্থাপনা, রাজনৈতিক দল সম্পর্কিত আইন, পুলিশ কমিশন, প্রশাসন, বিচারপতি নিয়োগ পর্ষদ, এই জাতীয় বিস্তারিত বিষয় তিনি সামনে এনেছেন। পাশাপাশি আজকেই উপদেষ্টা আসিফ নজরুলের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে, এবং সেখানে তিনি বলেছেন নতুন বাংলাদেশ গড়ার সংস্কারের জন্য সময় দিতে হবে। তো মাহমুদ ভাই, আপনি কি মনে করেন এই যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত, তারপরে এই যে এম সাখাওয়াত যেটি বলছেন যে 5টি প্রদেশ হবে, প্রশাসন, রাষ্ট্র বিকেন্দ্রীকরণ হবে, বা ইত্যাদি ইত্যাদি, অন্তর্বর্তীকালীন সরকার আসলে কেন, মানে রাষ্ট্র সংস্কার বলতে তারা কি বোঝাচ্ছে, বা এম সাখাওয়াত হোসেনের এই যে আর্টিকেল কিভাবে দেখেন, আপনি কি মনে করেন? প্রথমেই আমি এম সাখাওয়াত হোসেন ভদ্রলোককে এটা একটু জনগণকে মনে করিয়ে দিতে চাই। সাখাওয়াত সাহেব 2008 সালে 1/11 সরকারের সময় তিনি ইলেকশন কমিশনার ছিলেন, এবং বাংলাদেশের যে ভারতীয় সম্প্রসারণবাদ বিস্তার লাভ করলো 1/11 সময় থেকে শুরু করে, এবং এই সরকারের মানে হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন পর্যন্ত, এই যে বিস্তার লাভ করলো, এই বিস্তার লাভ করার পেছনে যারা কলকাঠি নেড়েছেন তাদের মধ্যে সাখাওয়াত সাহেব একজন। তিনি কোন কোটায় এই সরকারে উপদেষ্টা হয়েছেন আমি জানি না। ছাত্ররা কি তাকে উপদেষ্টা করেছে? তাকে কি ছাত্র নেতাদের নমিনেশন ছিল তার জন্য? আমি যতদূর জানি ছাত্রদের তিনি মানে রিপ্রেজেন্ট করেন না, আমি যতদূর জানি, আমি ভুল জানতে পারি। এরপরে আর কারা আছে এই সরকারে? এই সরকারে যদি আমরা দেখি তাহলে 1/11 কিছু লোকজন আছে এই সরকারে, এনজিওর লোকজন আছে, প্রথম আলো ক্যাম্পের লোকজন আছে, এবং ছাত্র নেতারা আছে। তো আমার ব্যক্তিগত ধারণা সাখাওয়াত সাহেব হয় ইউনূস সাহেব তাকে পছন্দ করেছেন,
অথবা প্রথম আলো ক্যাম্প তাকে পছন্দ করেছে। এই সাখাওয়াত সাহেব আজকে রাষ্ট্র মেরামতের কথা বলছেন, তো গত 16 বছর যখন এই রাষ্ট্রকে প্রতিটি মানে ইনস্টিটিউশন ধ্বংস করা হয়েছে, এই সাখাওয়াত সাহেব কোথায় ছিলেন? তিনি তো বাংলাদেশে বহাল তবিয়তে ছিলেন এবং তাকে কখনো তো আমরা মুখ খুলতে শুনি নাই। এবং তিনি যখনই কথা বলেছেন তার কিছু কিছু লেখা আমি এর আগেও পড়েছি। এক এক মানে আমি দেশ ছাড়ার আগে এক গোল টেবিলে তিনি ছিলেন, আমি ছিলাম সেখানে। প্রত্যেক সময় তিনি দানব ফ্যাসিস্ট শেখ হাসিনাকে অত্যন্ত বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন, তার বক্তব্যে, তার লেখায়, সর্বত্র। এবং আমার তো মনে পড়ে না তিনি কোথাও প্রতিবাদ জানিয়েছেন যে বাংলাদেশ যে ধ্বংস করা হচ্ছে, বাংলাদেশের বিচার বিভাগ আজকে যে কথা উনি বলছেন, বিচার বিভাগের কথা বলছেন, পুলিশের কথা বলছেন, এবং তিনি আরো কতগুলো কথা বলছেন, যেমন আপনি ফেডারেল গভর্নমেন্টের কথা বললেন, এটা নিয়ে আমি আলাদা বলছি। কাজেই সব মিলে আমি মনে করি যে সাখাওয়াত সাহেব অন্তত বাংলাদেশের এই রাষ্ট্রের কি পরিবর্তন হবে এই বিপ্লবের পরে, এটার তিনি মরাল রাইট রাখেন না। তার সেই মরাল রাইট নাই। তিনি সরকারে এসছেন, তার সৌভাগ্য। তাকে প্রথম আলো ক্যাম্প যদি নিয়ে আসে তাদের প্রতিনিধি হিসেবে, কিংবা ইউনূস সাহেব কোনো বিশেষ কারণে তাকে যদি পছন্দ করে থাকেন, অথবা সেনাবাহিনীর যারা এখনো আপনি যাদের কথা বললেন যে প্রো ইন্ডিয়ান কিংবা প্রো হাসিনা ক্যাম্পের যে সমস্ত লোকজন সেনাবাহিনীতে আছে এখনো, তাদের মধ্যে থেকে তিনি যদি পছন্দসই হয়ে থাকেন তাহলে সেটা আমার জানা নাই। এটা গেল সাখাওয়াত সাহেবের প্রসঙ্গ। এবং এটা আমি আবারও জনগণকে মনে করে রাখতে বলছি এই চরিত্রগুলো সম্পর্কে। মুশকিল হচ্ছে বাংলাদেশের জনগণ মানুষকে খুব তাড়াতাড়ি হিরো বানিয়ে ফেলে, তার অতীত চিন্তা করে না, এবং একটা আবেগের বশবর্তী হয়ে তারা বিভিন্ন কমেন্ট করে ফেলে। এবং তাদেরকে তখন যদি আপনি সাবধান করেন তাহলে তারা বলে যে আপনারা তার নিন্দা করছেন, আপনারা এখনই সমালোচনা করছেন, মাত্র তো 1 মাস গেল, এই ধরনের কথাবার্তা আপনি শুনতে পারবেন। কিন্তু যদি আমরা বারবার ভুল করতে থাকি তাহলে কিন্তু রাষ্ট্রের এই বিপ্লবের সফলতা ধরে রাখা কঠিন হয়ে যাবে। এটা গেল সাখাওয়াত সাহেব সম্পর্কে। আর উনি যেগুলো লিখেছেন তার মধ্যে ফেডারেল গভর্নমেন্টের কথা উনি বলছেন। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, মাত্র 1,45,000 বর্গ কিলোমিটার এই দেশের আয়তন, ছোট একটা দেশ। এটাকে আপনি ফেডারেল স্ট্রাকচার করবেন, এটাকে প্রদেশ বানাবেন, মানে আরো ইস্যু আপনি তৈরি করবেন। যেখানে ইউনিটির প্রয়োজন সেখানে আপনি বিভাজন তৈরি করবেন। এটা আমার ব্যক্তিগত মতামত। এখন সেই মতামতের সাথে বাংলাদেশের জনগণ কি মনে করবেন আমি জানি না। আপনি দেখেছেন এমনকি ডিস্ট্রিক্ট নিয়েই তো বিভিন্ন রকম মানে বিতর্ক তৈরি হয়ে যায়। তো এখন আপনি প্রদেশের কথা চিন্তা করছেন, তখন আবার প্রদেশের দাবি চলে আসতে শুরু করবে। কাজেই এই ধরনের ইস্যুগুলি তৈরি করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এক। দ্বিতীয়ত, আপনি বর্তমান কনস্টিটিউশনের যে অবস্থা, এই কনস্টিটিউশনে আপনি ফেডারেল গভর্নমেন্ট কিভাবে করবেন? তাহলে কি এই কনস্টিটিউশন আপনারা মানেন না? তাহলে প্রথমেই এই কনস্টিটিউশন আপনারা বাতিল ঘোষণা করতেন বিপ্লবী সরকার করে, যেটা আমি বলেছিলাম। আমি কিন্তু বরাবর এটাকে বিপ্লবী সরকার বলি, তারাই বলছেন এটাকে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমি কিন্তু প্রথম দিন থেকে বলছি এটা বিপ্লবী সরকার। তো আপনি কনস্টিটিউশন রেখে দিয়ে আপনি কিভাবে তাহলে ফেডারেল গভর্নমেন্টের কথা বলতে পারেন? তাহলে ফেডারেল গভর্নমেন্ট করতে হলে আপনার কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। সেই কনস্টিটিউশন চেঞ্জ করার আপনার কোনো বৈধতা কি আছে আপনার? তাহলে আগামী যারা ইলেক্টেড হয়ে আসবে পার্লামেন্টে তারা সিদ্ধান্ত নেবে এটা কি ফেডারেল গভর্নমেন্ট হবে কি হবে না, এটা সিদ্ধান্ত নেবে। আরেকটি কথা আমি বলতে চাই, এটা বলে আমার বক্তব্য শেষ করব, কারণ আরো দুজন আছেন বক্তা। সেটা হলো, আসলে সরকার কয়টা আমাকে বলেন তো? সরকার একটা না সরকার একাধিক? এটা আমার কিছুদিন ধরে আমার এই প্রশ্নটা আমার মাথায় জাগছে। কারণটা হলো, আপনি বলেন যে পুলিশের মধ্যে যারা ক্রিমিনাল, যারা নন ক্রিমিনাল, তারা কেউ আজ পর্যন্ত গ্রেফতার কেন হয় নাই? এটা একটা বড় প্রশ্ন। তারপরে সেনাবাহিনীর মধ্যে যাদেরকে নিয়ে আমরা জানি যে যারা বিগত দানব সরকার শেখ হাসিনার 5 আটা গোলামের ভূমিকা পালন করেছে সেনাবাহিনীর মধ্যে যে সমস্ত জেনারেলরা, তাদের মধ্যে সবাই তো বহাল তবিয়তে আছেন। কারো কারো হয়তো পোস্টিং চেঞ্জ হয়েছে, কিন্তু তারা চাকরিতে আছেন। একমাত্র 2 জন লোক আমি মনে করতে পারি যাদেরকে গ্রেফতার করা হয়েছে, একটা হচ্ছে জিয়া আর একটা হচ্ছে সোহেল।
এই দুজন ছাড়া সিনিয়র যে সমস্ত জেনারেলরা আমরা জানি যারা হাসিনার সঙ্গে এই রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত ছিল, যারা ভারতকে ঢুকিয়েছে বাংলাদেশের ভেতরে, যারা বাংলাদেশকে ভারতের অলিখিত একটা উপনিবেশে পরিণত করেছিল, তাদের কারো বিরুদ্ধে তো অ্যাকশন নেওয়া হয়নি। আমি আপনাদেরকে একটা খবর দেই, আজকেই আমি খবরটা পেয়েছি, আমি জানি না আপনারা শুনেছেন কিনা। এদের মধ্যে থেকে একজন লেফটেন্যান্ট জেনারেল, যার বিষয়ে আপনারা সবাই কথা বলেছেন ভিন্ন ভিন্ন সময়, আমি শুনেছি সেই লেফটেন্যান্ট জেনারেল নাকি পালিয়ে গেছে। এরকম একটা রিউমার আমি শুনতে পাচ্ছি, আজকে আমি শুনেছি এই রিউমার, এবং সে নাকি ভারতে চলে গেছে। যদি সে পালিয়ে গিয়ে থাকে তাহলে সেনাবাহিনী কি করছিল, আমাদের গোয়েন্দারা কি করছিল, সে কিভাবে পালিয়ে গেল? আচ্ছা, এটা গেল একটা। তার মানে আপনি সেনাবাহিনীর মধ্যে যে রদবদল করার কথা ছিল, এই রদবদল এখনো করা হয় নাই। কেন করা হয় নাই? প্রফেসর ইউনূসের কি সেনাবাহিনীর প্রতি কন্ট্রোল নাই? তিনি কি করতে পারছেন না, না তিনি এটাকে গুরুত্ব দিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। আর দ্বিতীয় কথা যেটা আর একটা বলা দরকার, যে সেনাবাহিনী নিজেই স্বীকার করেছে যে তারা প্রায় 650 জনকে আশ্রয় দিয়েছিল সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে তাদের প্রাণ বাঁচানোর জন্য মানবিক কারণে। খুব ভালো কথা, কিন্তু তাদের তালিকা কোথায়? সেই তালিকা কি ইউনূস সাহেব দেখেছেন এখন পর্যন্ত? এবং তারা এই 650 জন কি এখনো ক্যান্টনমেন্টে আছে, নাকি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে? যদি ছেড়ে দেওয়া হয়ে থাকে এবং তাদের মধ্যে যদি ক্রিমিনালরা থাকে, তাহলে সেনাবাহিনী কোন ক্ষমতা বলে তাদেরকে ছেড়ে দিল, যদি না বাংলাদেশে প্যারালাল গভর্নমেন্ট রান করে থাকে? যেমন ধরেন একজনের এক্সাম্পল আমি দেই, এই দানব সরকারের পররাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী কি নাম, হাসান, জি হাসান, কি নাম তার জন্য, হাসান মাহমুদের কথা বলছেন আপনি? হ্যাঁ, তো হাসান মাহমুদ শুনলাম আমি সে ধরা পড়েছে, এটা মিডিয়াতে আসলো। ধরা পড়ার পরে এখন শুনতে পাচ্ছি সে বেলজিয়াম চলে গেছে। কে তাকে বেলজিয়াম দিতে গেল? তাকে কারা ধরলো আর কারা বেলজিয়ামে যেতে দিল? একই ঘটনা আরাফাতের বেলায় হয়েছে, মিডিয়াতে চলে আসলো আরাফাত গ্রেপ্তার হয়েছে, তো সেই আরাফাত আবার ছাড়া পেয়ে গেল কি করে? তাহলে কি সরকার কি দুটো সরকার? কাজেই সিচুয়েশন কিন্তু এখনো মানে স্টেবিলাইজড হয়েছে বলে আমি মনে করি না। এবং প্রফেসর ইউনূসকেই প্রমাণ করতে হবে, জনগণকে ভরসা দিতে হবে যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে রয়েছে, এবং নিয়ন্ত্রণ যদি তার হাতে থাকে সেটাকে আমাদেরকে দেখাতে হবে, খালি মুখে বললে হবে না। এবং সেই দেখানোর জন্য এই প্রকৃত ক্রিমিনাল যারা পুলিশের মধ্যে ছিল, পলিটিশিয়ানের মধ্যে ছিল, বিচার বিভাগে ছিল, তাদেরকে ইমিডিয়েটলি গ্রেফতার করা দরকার। এখন যে গ্রেফতার নাটক কিছু হচ্ছে, কিছু ছোটখাটো ক্রিমিনালদের ধরা হচ্ছে, মেইন ক্রিমিনালদের বাদ দিয়ে, এটা নিয়ে তো সন্দেহ সৃষ্টি হচ্ছে সরকারের। জি মাহমুদ ভাই, ধরেন আমি আপনার সঙ্গে একমত যে ধরেন সরকার আসলে কে চালাচ্ছে, কোত্থেকে চালাচ্ছে, এগুলো নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে বিভিন্ন ভাবে। এবং 111 সরকার যখন এসেছিল তখন কিন্তু সবাই কিন্তু মানে 111 এর ব্যাপারে কিন্তু খুব সেন্সিটিভ ছিল। মানে এই সরকার আসছে জাতির ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, আমরা এই দেখবো, আমরা ওই দেখবো। কিন্তু কয়েকদিন পরে দেখা গেল সিচুয়েশন আসলে অন্যটা। মানে আর্থিক বাণিজ্য থেকে শুরু করে হেন কোনো কাজ নাই তারা করে নাই। তো এখন ইউনূস সাহেবের সরকার সম্পর্কেও সমালোচনা করতে গেলে কিছু অংশ থেকে নানা রকমের কথা আমাদেরকে শুনতে হয়। আমরা কিন্তু সমালোচনা করছি না, আমরা সতর্ক করছি। এটা জনগণের এটা বোঝা দরকার, আমরা সতর্ক করছি জনগণকে। এবং আমি কিন্তু গত 18 বছর ধরে সতর্ক করে যাচ্ছি বাংলাদেশের জনগণকে, এবং আমি আগে যেগুলো সতর্ক করেছি সেগুলো কিন্তু এখন সব সঠিক প্রমাণিত হয়েছে। এবং মাহমুদ ভাই, আজকের আরেকটা সাবজেক্ট হচ্ছে আমার, যে মঈন এবং হাসিনার যারা অনুগত ছিল তারা ক্রমশ শক্তিশালী হচ্ছে। এবং আপনি সাখাওয়াত সাহেবের কথা বললেন, 111 এর প্রোডাক্ট, আলী ইমাম মজুমদার আরেকটা প্রোডাক্ট। কিন্তু জনপ্রশাসন নিয়ে সে যা করতেছে এটা একটা মানে বিস্ময়কর আর কি। যেমন ধরেন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব নুরুল ইসলাম, যে তার সচিবালয়ের ফাইল চুরি করতে যে ধরা পড়ে, মানে ফাইল কপি করে আওয়ামী লীগের কাছে পাঠানোর সময় যে ধরা পড়ে, তাকে বরখাস্ত করা হয়, তাকে সকল সুযোগ সুবিধা সহ আবার পুনর্বহাল করেছে আলী ইমাম মজুমদার। তো আপনি যদি গত 1 মাসের যে সরকার, 1 মাসের এই অন্তর্বর্তীকালীন সরকারের খুব সংক্ষিপ্ত একটা যদি ইয়ে দেন, মানে সংক্ষেপে যদি বলেন যে কি মনে হলো 1 মাসের, মানে মর্নিং শোজ দ্য ডেইজ, 1 মাসে আপনার কাছে কি মনে হচ্ছে? আমি খুব সংক্ষেপে বলি, আগে আমি বেশি সময় নিয়ে ফেলছি, এটা ঠিক হচ্ছে না।
আমি শুধু দুটো কথা বলতে চাই। আমার কাছে মনে হচ্ছে এই সরকারের ডাইনামিজমের ঘাটতি আছে, আমাকে লেস ডাইনামিক মনে হচ্ছে, এবং এই সরকারের এক্সপেরিয়েন্সের ঘাটতি আছে, অভিজ্ঞতার ঘাটতি আছে। কাজে আপাতত আমি এই দুটো কমেন্ট করেই আমার বক্তব্য শেষ করছি। তো মিনার ভাই, আপনার আপনার পর্যবেক্ষণটা জানি। মাহমুদ ভাই শুরু করলেন, আপনি কি মনে করছেন, কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ কনক সরোয়ার ভাই, মাহমুদ ভাই। আমরা রিয়েলি খুব খুশি। আমার মনে হয় যে আমাদের দর্শক শ্রোতা আজকে অত্যন্ত আনন্দিত। আমি তাদের উচ্ছ্বাস দেখেছি বিভিন্ন মন্তব্যে। ইনশাল্লাহ আমরা আশা করবো মাহমুদ ভাই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আসলে ওনাকে পেলে কেন জানি আমরা অন্য ধরনের একটা শক্তি পাই। এটা ইনশাল্লাহ আল্লাহ ওনাকে আরো বাঁচিয়ে রাখুক দীর্ঘদিন। আমি একটা কথা বলেছি, ওনাকে অনেক অনেক সময় বলেন বা আমার বয়স হয়ে গেছে, তা আমি বললে যে আল্লাহ যেন আপনাকে সহ আমাদের যতটুকু সময় এই ফেসিবাদ আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে, সেই সময়টুকু সেই শক্তিটুকু আল্লাহ যেন আমাদেরকে আবার ফিরিয়ে দেন। কারণ আমাদের এই কিছু কাজ করতে হবে। বিশেষভাবে আজকে ধরেন আমাদের প্ল্যাটফর্ম, যে এটা মনে মনে আমাদের অনেকেই ছিল, ইলিয়াস ভাইয়ের সঙ্গে আমরা আলোচনা করেছি, এগুলি আসলে একটা মেইন দরকার আছে। যে এই যে প্রথম আলো বলেন, এই বারবার কিন্তু আমার জীবন শুরু হয়েছে প্রথম আলো বা এই স্টারের সাথে, লেখালেখির জীবন শুরু হয়েছে তাদের সাথে যুদ্ধ করে, এবং এই যুদ্ধ এখনো চলমান। এবং সবচেয়ে খারাপ লাগে যে এখনো কেন জানি আমরা সামহাও এদেরকে ছাড়া, এদের বুদ্ধি ছাড়া সারা দেশ যেন অচল। এটা কি আসলেই দরকার আছে? এই যে ইমাম মজুমদার সহ যাদেরকে বলেছে, ওনার বয়স হয়ে গেছে, বয়সের ভারে উনি ক্লান্ত, তারপর আবার তাকেই কেন আবার টেনে আনতে হচ্ছে, এটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। ডক্টর ইউনূস, আপনার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। আমার মনে হয় যে শুধু সারা দেশবাসী, আপনি একটা অ্যাসেট, কিন্তু আপনাকে কি ইউজ করছে, ইউজ করলে আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু যখন দেখি মিস ইউজ হচ্ছেন, এবং সেটা আপনি এক ধরনের মানে কাচের পর্দার ভিতরে ঢুকে গেছেন, ক্ষমতা আসলে মনে হয় সেরকম হয়। আসিফ নজরুল, যতটুকু মনে পড়ে একসময় আমাদের সহযোদ্ধা ছিলেন, আমরা একই সঙ্গে হয়তো সরাসরি যোগাযোগ না থাকলেও একই টোনে অনেক কথা বলেছি। উনি অনেক সময় একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন মন্ত্রী হলে উনি কি কি করবেন, কিন্তু আসিফ নজরুল ভাই আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। অন্তত পক্ষে কিছু সময় তখন আপনি অনেক চেঁচামেচি বা অনেক কিছু করেছেন, যে না, যারা ক্ষমতার ভিতরে আছে তারা আমাদের কথাগুলি শুনতে পাচ্ছে না, কিন্তু আমরা জানি না আজকে আপনি আমাদের এই কথাগুলি শুনতে পান কিনা। এটা খুব জরুরি। আগেই বলেছি, মাহমুদ ভাই এখন বলেছেন, আমরা আপনাদের আসলে এমন ভাবে সমালোচনা করতে চাই না যেটা আপনাদের ধ্বংসের জন্য আমরা আসলে চাই না, আপনাদের সংশোধনের জন্য চাই। ফর প্লিজ, গড সে, আমাদের কথাগুলি একটু শুনুন। অন্তত ঘন্টাখানেক সময় বা নষ্ট করে যারা আমরা এগুলি আসলে গঠনমূলক সমালোচনা করি, এগুলি শুনতে চেষ্টা করুন। আর আপনি যে মাহমুদ ভাই যে এটা বললেন যে ফেডারেল যে গভর্নমেন্ট, এটা আমার কাছে একটা ভয়ের কারণ যেটা মনে হয়। কারণ আপনি যদি দেখেন আমাদের শত্রুরা 50 বছর আগেই কিন্তু ডিসাইড করে রেখেছিল আমাদেরকে কোন ভাবে, রুট ম্যাপ কিন্তু তাদের তৈরি ছিল। আমরা কিন্তু সেই রুট ম্যাপেই পা দিয়েছি এবং এই আমরা একটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। এখনো যদি দেখা যায় তাদের কিন্তু আবার 50 বছরের পরিকল্পনা থাকতে পারে। কারণ ফেডারেল গভর্নমেন্ট ইজ দ্য সিঙ্গেল ইউনিটের একটা চমৎকার রাষ্ট্র। আপনার কেন আজকে, আমি জানি না কোন ভাষাটা আমি ইউজ করব, কিসের জন্য এটা প্রয়োজন? এই ফেডারেল একটা, আমরা সেই আমাদের দিনাজপুরের একটা ছেলের সাথে আমি যে কথাটা বলতাম, কক্সবাজারের একটা মেয়ের বিয়ে হলে দুইটা ফ্যামিলি সম্পূর্ণ মিশে যায়, তাদের কালচারাল কোনো সমস্যা নাই, ধর্মের কোনো সমস্যা নাই। এরকম একটা দেশকে আপনার কিসের প্রয়োজনে ফেডারেল প্রয়োজন আছে? বরং বর্তমানে যে প্রশাসন আছে সেটাকে সক্রিয় করেন, তাকে ফাংশনিং করেন, মেরিট বেসড শুরু করেন। এগুলি তো আপনারা কিছুই করছেন না। এই গত 1 মাসে আপনার খালি বলছেন আমাদেরকে সময় দেন। আপনাদেরকে কিসের? আপনাদেরকে কাজের সময় দিতে পারি, অকাজ বা কুকাজের সময় আমরা কখনোই দিতে পারি না, তাই না? এই দেশটা আমাদের। আমি জানি না আপনারা কাদের প্রতি বিলংস টু হোম, আপনারা এমন কিছু দেখাতে পারেন নাই, কিন্তু এই দেশটা আমাদের। সেই দেশটা আমাদের, আমাদের এই দেশটা আপনারা ছাড়বো না, হু এভার ইউ আর। ডক্টর ইউনূস, উই হ্যাভ গট দ্য ডিউ রেসপেক্ট, আপনার প্রতি আমাদের সম্মান আছে। কিন্তু যদি আপনি মিস ইউজড হন, আপনাকে তো সতর্ক হতে হবে। ইউ আর এ ট্যালেন্টেড গাই, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ আপনি, কিন্তু আপনাকে তো সেগুলি ধরতে হবে যে আপনি কি ইউজ হচ্ছেন না মিস ইউজ হচ্ছেন। সেটা যদি হয়,
ফর দ্য গড সেক আমরা এটা বলবো, আমরা এই দেশ এটা এমন কিছু না। এই দেশ মনে করেন আমরা এই যে বাচ্চাগুলি বা ছেলেগুলি তাদের জীবন দিয়েছিল, তারা কিন্তু কার উপর বিশ্বাস করে যে না অমুক এসে আমাকে রক্ষা করবে? কোনো ব্যক্তি না। তাদের আল্লাহর উপর একটা বিশ্বাস ছিল, তাদের দেশপ্রেম ছিল, মন ভরা আবেগ ছিল, সেই জন্য তারা দিয়েছে। আমরা তাদের প্রতি অবশ্যই আমাদের একটা একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকে এই যে আজকে যে আমরা এই কথাগুলো বলছি, সেই দায়িত্ববোধ থেকে আমরা জানি যদি আপনাদের কিছু বলা হয়, যদি পলিটিক্যাল ফোরাম থেকে বলা হয় তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, অ্যাটলিস্ট ইউ বিলিভ আস, আমরা ক্ষমতার জন্য পাগল হই নাই। অন্ততপক্ষে এই 4 জনকে যে স্ক্রিনে দেখছেন তারা কেউ ক্ষমতার জন্য পাগল হয় নাই, তাই না? আমরা সেটা বলবো, দেশের জন্যই বলবো। কাজে ফর গড সেক আমাদের এই মুখগুলি বন্ধ করেন না। অনেকেই সমালোচনা করে যে না আপনারা হয়তো সময় না, আমরা সেটা আমরা কথা তো বললাম, আপনারা যদি কাজ করেন কাজের জন্য সময় দিব, অকাজ এবং কুকাজের জন্য দিব না। তা আমাকে যদি সময় দেয় পরবর্তী সময় হয়তো আমি আর কিছু ওনাদের অকাজ কুকাজের কিছু লিস্ট আমার কাছেও এসেছে, আমরা সময় হলে তো পরবর্তী সময় সেটা আলোচনা করব। মিনা ভাই, ধরেন ডক্টর ইউনূসের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ডক্টর ইউনূসের প্রতি অবশ্যই, আমাদের আস্থা আছে, কিন্তু ওনার সাথে যারা ঢুকেছে কোন পদ্ধতিতে তারা ইন করেছে আমি জানি না। এখন পর্যন্ত আমরা দেখছি অধিকাংশ 111-এর প্রোডাক্ট এবং হাসিনার অনুগত বাহিনীকে তারা আবার মানে প্রমোট করার বা বসানোর চেষ্টা করছে বিভিন্নভাবে। তো আমি আবারও আসবো আপনার কাছে। ইলিয়াস, আপনি কি মনে করেন, আপনি কিভাবে দেখছেন এই যে 1 মাসের অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের যে আলোচনাটা শুরু করলাম, আপনার প্রতিক্রিয়াটা একটু জানি। প্রতিক্রিয়া বলার আগে একটু সবাইকে আসসালামু আলাইকুম। মাহমুদ ভাইয়ের যে নুরানি চেহারা, এটা দেখেই বাংলাদেশের সাংবাদিকদেরকে বুঝতে হবে যে আমরা কিন্তু মানে চাইলে এখন অনেক কিছু আমাদের যে সিদ্ধান্তগুলো আমরা যদি নেই সেটা বাস্তবায়ন করার সুযোগটুকু আমাদের আছে। তো ইনশাল্লাহ মাহমুদ ভাই সুস্থ হবেন, আরো 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 এনার্জি নিয়ে দেশে ফিরে যাবেন। আমরা ঠিক অনুষ্ঠানের আগে আলোচনা করছিলাম যে কবে দেশে যাওয়া যায় এইসব নিয়ে। তো আমি মনে করি আপনারা অনেকগুলো আলোচনা করেছেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই সরকারের উপদেষ্টা বলেন যাই বলেন, সাংবাদিকদের ঠিক হওয়াটা খুবই জরুরি। এই মুহূর্তে আপনি যদি দেখেন, আমি খুব আশ্চর্য হই, ডিবিসি টেলিভিশনের জাহিদুল আহসান পিন্টু 4 তারিখ পর্যন্ত তারা গণমাধ্যমে যেসব বক্তব্য দিয়েছেন, যেভাবে টক শোতে যেই টোনে তারা কথা বলেছেন, তারা এখন পর্যন্ত বাংলাদেশে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হয়। আরটিভির আশিক, আপনার বৈশাখী টেলিভিশনে সন্তোষ চৌধুরী, চ্যানেল আইতে এই যে সোমা, বিএনপি জামাতকে তো দেখতেই পারতো না। বিএনপির লোকজনকে নিয়ে যেভাবে তারা অপমান করতো, অপদস্থ করতো এবং নিজেই আওয়ামী লীগ সেজে যেতেন। ওইদিকে আছে নাজনীন মুন্নি, এরা এখন পর্যন্ত বাংলাদেশে প্রকাশ্যে চলাফেরা করতে পারে, এদেরকে পুলিশও ধরে না, অন্য ছাত্র কারাও কেউ কোনো কিছু বলে না। এটা খুব আমার কাছে আশ্চর্য মনে হয়। তো এদেরকে যদি এইভাবে এখনো সাংবাদিকতা করার সুযোগ দেওয়া হয় তাদের নিয়ন্ত্রণে, আর প্রথম আলো, ডেইলি স্টার এগুলো তো সব সময় ভারতের এজেন্ট বাস্তবায়ন করে, বাংলাদেশের নতুন কোনো কিছু না। তাদেরকে যতদিন কন্ট্রোল করা না যাবে ততদিন পর্যন্ত এই উপদেষ্টা বলেন যাই বলেন এগুলোর সমালোচনা সেইভাবে আসবে না, সেটা সংস্কার করার বিষয়গুলো তখন আলোচনায় আসবে না। আপনি যদি গতকালকের কথা বলি, গত 2 দিন ধরে আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য একটা মানে ছোটখাটো কি বলবো যে কর্মসূচি শুরু করছি। এখন সেটা সারা বাংলাদেশ ব্যাপী ছড়ানোর জন্য যে কাজ, সেটার জায়গা থেকে যে গণমাধ্যমকে কাজ করতে হবে, গণমাধ্যম তার উল্টাটা করছে। আপনি গতকালকে যদি কয়েকটা টেলিভিশনে নিউজ দেখেন, তারা নিউজ করছে 4-5 জন লোক এক জায়গায় বা 15-20 জন লোক এক জায়গায় দাঁড়িয়ে তারা এই জাতীয় সঙ্গীত গাইছে। সেখানে বলা হচ্ছে অসংখ্য মানুষ, অগণিত মানুষ, শত শত হাজার হাজার মানুষ নাকি জাতীয় সঙ্গীত গাচ্ছে। অস্ট্রেলিয়াতে এক নিউজ করছে, ওই নিউ ইয়র্কে দাঁড়িয়ে এখানে 15-20 জন করছে। তো এক নাম্বার হচ্ছে যেখানে দাঁড়াবো ওইখানে তাদেরকে দাঁড়াইতে দেওয়াটা ঠিক হবে না এখন এই মুহূর্তে। আর দাঁড়াচ্ছে যারা, তাদেরকে গণমাধ্যম যেভাবে ফলো করে প্রচার করছে, মনে হচ্ছে বাংলাদেশের সব মানুষ এই জাতিসংঘ চায়, এই জাতীয় সঙ্গীত চায়। আমি শুধু জাতীয় সঙ্গীত নিয়ে আজকে আলোচনা করব না,
আমার ৩টা পয়েন্টে আমি জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই। ১ নাম্বার হচ্ছে জাতীয় সঙ্গীত যিনি রচনা করেছেন তিনি বাংলাদেশের নাগরিক না। ২ নাম্বার তিনি এটার সুর চুরি করে এনেছেন। ৩ নাম্বার হচ্ছে তিনি এই একটা পতিতা ব্যবসায়ী ছিল। সো একজন পতিতা ব্যবসায়ীর নকল ভেজাল কোনো প্রোডাক্ট বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে চলতে পারে না। এবং যেই ব্যক্তিরই জাতীয় সঙ্গীতটা সে সারা জীবন বাংলাদেশ মুসলমান, তারপরে নিম্ন বর্ণের হিন্দু তাদের শোষণ করে গিয়েছেন। সো এই জাতীয় সঙ্গীত আমরা চাই না। কিন্তু গণমাধ্যম সেটাকে যেভাবে ৪-৫ জন ১৫-২০ জন মানুষের এই মানববন্ধন-টন্ধনকে যেভাবে প্রচার করছে, আমার মনে হয় এটা এই গণমাধ্যমে যে ঘাপটি মেরে এখনো এবং আওয়ামী লীগের যেই প্রেতাত্মারা বসে আছে তাদের কারণেই সম্ভব হচ্ছে। যে কারণেই আমি মনে করি মাহমুদ ভাই, মিনার ভাই, কনক ভাই, মুশফিক ভাই আরো যারা আছেন তাদের বাংলাদেশে যাওয়া উচিত এবং বাংলাদেশে গিয়ে এই গণমাধ্যমের নিয়ন্ত্রণ নেওয়া খুব জরুরি। এখানে বিএনপির ২-১ জন লোকজন তারা নানান নাম-টাম ভাঙিয়ে গিয়ে বিভিন্ন টেলিভিশন দখল করেছে। সেইখানে সেই দখল করে তারা নিজের চেয়ারটা পাকাপোক্ত করার পরে আওয়ামী লীগের যারা আছে তাদের সবাইকে নিয়ে মিলেমিশে সেটা উপভোগ করছে। সো সংবাদের কোনো ধরনের বাহ্যিক পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। অতএব সেটা করা খুবই জরুরি। এদের কারণে আজকে কি হচ্ছে জানেন? গত ১৫ বছর ধরে যারা মানুষকে মারার পরে মৃত লাশের উপরে যারা লগি বৈঠা দিয়ে নৃত্য করেছে, সেগুলো নিয়ে কোনো কথা হয় নাই। চোখের সামনে এই গত ১৯ তারিখেও যেদিন আবু সাইদ মারা যায়, তারপরে ৪ তারিখ পর্যন্ত কোন টেলিভিশন কোন নিউজটা করেছে সেটা নিয়ে এরকম বলার মতো। বরং সময় টিভি সহ ৭১ টিভি বিভিন্ন টেলিভিশনগুলো যেভাবে তাদের পক্ষে কথা বলেছে, তাতে মনে হয়েছে যে সরকারি বাংলাদেশ টেলিভিশন যেটা আছে সেইটাকে ছাড়িয়ে যাচ্ছে কিছু, কিছু ক্ষেত্রে। তো এরকম সরকারি এজেন্ট যারা আছে তারা এইভাবে টেলিভিশন পত্রিকা চালিয়েছে, তাদের নিয়ে কোনো আলাপই নাই। পরের দিন যখন কিনা মানুষ গিয়ে গণভবনে গিয়ে এই কেউ মাছ নিল, কেউ হাঁস নিল, কেউ ভেতরে ঢুকে তারপরে শাড়ি নিয়ে, ব্লাউজ নিয়ে এগুলো নিয়ে নাচানাচি করছেন। এটা তো ফান ছিল। এটা বুঝতে হবে যে মানুষগুলো সেদিন গণভবনে গিয়েছিল, যাদের হাতে মাছ, হাঁস, মুরগি এগুলো দেখা গিয়েছে তারা সেটার জন্য যায় নাই। একজন মানুষ একটা হাঁস আর শেখ হাসিনার শাড়ি, ব্লাউজ এগুলো নিয়ে তার ঘরের মধ্যে বিশাল আকারে কোটি, কোটি টাকার মালিক হইতে পারবে না। তারা সেদিন জীবন দিতে গিয়েছিল সেইখানে। ওইদিন পরিস্থিতি যদি একটু এই দিক থেকে ওই দিক হতো, ওই মানুষগুলোর লাশ সেদিন রাজপথে থাকতো। অথচ তাদেরকে নিয়ে নানান ধরনের মানবিক স্টোরি করা শুরু করলো যে এইখানে এটা কোন ধরনের সভ্যতায়। আরে ভাই, সেই গণভবনটা তো একটা অত্যাচারের মূল কেন্দ্র ছিল। সেইখান থেকে মানুষ হত্যা, মানুষকে খুন করা, গুম করা এগুলোর আদেশ দেওয়া হতো। অতএব সেটাকে নিয়ে এত মায়া কান্না করবার কিছু নাই। কেন হচ্ছে? কারণ হলো এই সাংবাদিকদের কারণে। তারা বসে আছে, তারা এখন সরাসরি কিছু বলতে না পারলেও ইনিয়ে বিনিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে গিয়ে কারা হিন্দি গানের সুরে নাচ করেছে ১৫ই আগস্টের রাতে, সেটা নিয়ে তারা নিউজ করছে। তো আমার মনে হয় আমি শুধু এই জায়গাটাতেই সীমাবদ্ধ থাকি। মাহমুদ ভাই, আপনার কাছে অনুরোধ, আপনি আশা করি দেশে ফিরে যাবেন এবং আমি তো আপনাদের সবার ভেতরের খবরগুলো জানি, যে কারণে কনক ভাইয়ের এই মুহূর্তে যাওয়ার কোনো সম্ভাবনা বোধহয় নাই। মিনার ভাই কি করবেন সেটাও খুব সহসা আমার মনে হয় উনি সেই চিন্তা করছেন না। সো আপনার দিকে তাকিয়ে আপনাকে আমরা নেতা মানি এবং আপনি যাবেন, গিয়ে এই জিনিসগুলো দেখবেন। তাদের সাথে যদি নাকি কোনো ধরনের তারা আপনার সাথে যদি চ্যালেঞ্জ করে, সেটার জন্য যদি মানুষজন প্রয়োজন হয়, ইনশাআল্লাহ বাংলাদেশের সব মানুষ আপনাদের সাথে থাকবে। আরেকটা জিনিস বলে রাখি যে যারা আজকে মায়া কান্না করছেন বিভিন্ন জায়গায়, একজনকে হাফ প্যান্ট পরিয়ে তারপরে আদালতে গিয়ে কাকে ঘুষি মেরেছে, চড় মেরেছে, তাদেরকে বলবো আমাদের এখানে যে ৪ জন মানুষকে এখন দেখা যাচ্ছে, তাদের মধ্যে একজন মাহমুদুর রহমান। এই মাহমুদুর রহমান আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। সে হাজিরা দিতে যাওয়ার পরে কুষ্টিয়াতে তাকে কিভাবে রক্তাক্ত করেছিল, সেদিন এই দেশের সেই সাংবাদিকরা কোথায় ছিল, যাদের আজকে এই আদালতে নেয়ার পরে ২-৪টা চড় ঘুষি মারাতে তাদের এত খারাপ লাগছে। সো আমরা কোনো কিছু ভুলি নাই। অতএব আমাদেরকে সাংবাদিকতা শিখাইতে আইসেন না। আপনারা যে কাদের প্রোডাক্ট সেটা আমরা খুব ভালো করে জানি। খুব অল্প কিছুদিন সময় যে যার জায়গা থেকে সরে যান। এখানে বসে সুশীল সাইজা তারপরে এতদিন আওয়ামী লীগের দালালি করে এখন সুশীল সাজার চেষ্টা করবেন, এটা হইতে দেওয়া যাবে না। ওই ভিডিওগুলো এখনো আমাদের কাছে আছে। সময় হইলে আস্তে, আস্তে সবার বাই নেমে এই কি বলে, কি আহসান পিন্টু, জাহিদুল আহসান পিন্টু থেকে শুরু করে রাহুল রাহান, সোমা, তারপরে নাজনীন মুন্নি, সবার জিনিসপত্র আছে। অতএব আমি বিশ্বাস করি যে এদেরকে সরতে হবে এবং বাংলাদেশের সাংবাদিকতা তারাই করবে যারা নিরপেক্ষভাবে
যে কোনো পরিস্থিতিতে সরকারের কঠিন দমন পীড়নের সামনে দাঁড়িয়ে ঠিক মাহমুদুর রহমান 2011-12 সালে যেভাবে কথা বলেছে সেভাবে কথা বলতে পারবে, তারাই সাংবাদিকতায় ফিরে আসবে। না ইলিয়াস, আপনি ঠিক বলছেন যে ধরেন সাংবাদিকতায় ধরেন মাহমুদ ভাই তো শুধু হামলা না, মাহমুদ ভাই আমার দেশ যখন বন্ধ দেয়া হলো তখন কোনো সাংবাদিকের মধ্যে কোনো প্রতিক্রিয়া ছিল না, প্রেসে তালা মেরে দেয়া হলো, কারোর মধ্যে কোনো প্রতিক্রিয়া ছিল না। আমি যখন জেলে গেলাম, ইটিভি সালাম সাহেব যখন জেলে গেল, কারোর মধ্যে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন? পান নাই। আমার কাজের জন্য আমার ছোট বোনকে যখন অ্যারেস্ট করা হলো, কারোর মধ্যে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন? পান নাই। এখন ওই যে কালপ্রিট ফারজানা রূপা বা শাকিলের জন্য মাহফুজা নামের কলিজা একেবারে থক 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 করতেছে। সাংবাদিকদের নামে মামলা হয়েছে, দলীয় সাংবাদিকের, তার কলিজা ছেড়ে যাচ্ছে একেবারে। তো এইসব মানে এইসব বদমাশদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে মানে সামাজিকভাবে বয়কট করতে হবে, সোজা বাংলা কথা। তো এবং আমার মনে হচ্ছে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা যে বিপ্লবের এই স্পিরিটটা নিয়ে 5ই আগস্টে মুক্তি পেয়েছিলাম, সেটি ক্রমাগত কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু ক্ষয়ে যাচ্ছে, ম্লান হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো মাহমুদ ভাই, আপনি জানেন যে ভারত হুমকি দিচ্ছে। ভারতের, আমি যদি আপনাকে সংবাদটা থেকে যদি একটু দেখাই, আমি গতকালই শান্তি রক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বললেন রাজনাথ সিং। তিনি বলেছেন যে রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, হামাস সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনার প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন। তিনি ভারতের সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন। এর জবাবে অবশ্য আমাদের যিনি এখন পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তৌহিদ হোসেন, তিনি বলছেন যে আমি মনে করি না যে কোনোভাবে ভারতের সঙ্গে যুদ্ধ বিগ্রহের আশঙ্কা আছে। মাহমুদ, আপনি কি মনে করেন হঠাৎ করে রাজনাথ সিং এর এই বক্তব্য, এটা কি উদ্দেশ্যে হতে পারে আপনি মনে করেন? এটা তো পরিষ্কারভাবে প্রচ্ছন্ন হুমকি। কারণ হামাস ইসরায়েলের যুদ্ধ এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সাথে বাংলাদেশ প্রসঙ্গ কিভাবে আসতে পারে? রেলিভেন্স কোথায়? এটা কোনো রেলিভেন্সই নাই। রেলিভেন্স একটাই, যে রাজনাথ সিং বাংলাদেশকে হুমকি দিচ্ছেন, তার সেনাবাহিনীর ভয় দেখাচ্ছেন। তো এখানে আমাদের যেটা প্রথম আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমাদের যে বিপ্লবের স্পিরিটের কথা আপনি একটু আগে বললেন, বিপ্লবের স্পিরিটটা কি ছিল এটা একটু আমাদের বোঝা দরকার। এটা ছাত্র নেতাদের সাথে কথা বলতে পারলে আমি আরেকটু পরিষ্কার বুঝতে পারতাম যে তারা কি জন্য জীবন দিয়েছে। এভাবে একটা দানব সরকারের বিরুদ্ধে কেমন করে তারা দাঁড়াতে পারলো, আবু সাইদরা, মুগ্ধরা, এরা কিভাবে নিজের প্রাণ বাজি রাখতে পারলো, কি স্পিরিটের কারণে। আমি ব্যক্তিগতভাবে মোটামুটি দুটো স্পিরিটকে সামনে আনতে চাই। আমার মনে হয়েছে, আমি জানি না ছাত্র নেতারা, সমন্বয়করা আমার এই বিশ্লেষণের সাথে একমত হবে কিনা। একটা হচ্ছে যে একটা ফ্যাসিস্ট, একটা দানব সরকারকে সরিয়ে মানুষের অধিকার ফিরিয়ে আনা, এটা ছিল একটা তাদের স্পিরিট, এবং এই জন্য তারা জীবন দিয়েছে এবং অন্যেরা জীবন দিতে গেছে। আপনি জানেন যে ইতিমধ্যে আমরা শুনেছি যে 1000-এর উপরে মানুষ, ছাত্র জনতা শহীদ হয়েছে। জনতারও কিন্তু এখানে একটা বিরাট অবদান আছে, আমরা যেন এটা ভুলে না যাই। শুধু ছাত্ররা জীবন দেয় নাই, জনতাও জীবন দিয়েছে। আমার মনে হয় 1000 জনের মধ্যে ছাত্রের সংখ্যা 200 হবে, 800 জন বাকি যারা জীবন দিয়েছে তারা কিন্তু জনতা, খেটে খাওয়া মানুষ, তারা জীবন দিয়েছে এবং তারা নিজেদের অধিকারের জন্য জীবন দিয়েছে, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে একটা ফ্যাসিবাদ 16 বছর ধরে আমাদের উপরে এরকম, এটা কেন পারলো তারা? কারণ ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় হেজেমনি তাদেরকে সমর্থন করেছে। ভারতীয় হেজেমনি বাংলাদেশের উপরে একটা আনডিক্লেয়ার্ড কলোনি তৈরি করে বসেছিল, এবং এই যে যারা জীবন দিয়েছে, বিপ্লবের স্পিরিট যেটা ছিল সেটা ছিল ভারতীয় হেজেমনির বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ আমরা সেটাতে সফল হয়েছি। এখন আপনি সরকারের দিকে যদি একটু তাকান, এই সরকারে একটু আগে আপনি সাখাওয়াতের কথা বলেছেন এবং আলী ইমাম মজুমদারের কথা বলেছেন, আমি আরো একজনের নাম বলতে চাই, জি, ডক্টর দেবপ্রিয়। ডক্টর দেবপ্রিয়কে এই সরকার এখন, এটা ইউনূস সাহেব নিয়েছেন, ডক্টর দেবপ্রিয়কে কি নিয়েছেন, যে বাংলাদেশের ইকোনমি যে ধ্বংস করে গেছে শেখ হাসিনার সরকার, সেটা সম্পর্কে একটা শ্বেতপত্র তৈরি করার জন্য ডক্টর দেবপ্রিয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সরকারের কিন্তু একজন ফাইন্যান্স মিনিস্টার আছেন, ডক্টর সালাউদ্দিন।
সুতরাং ডক্টর দেবপ্রিয় বলতে গেলে এই মুহূর্তে একটা প্যারালাল ফাইন্যান্স মিনিস্টারের দায়িত্ব পালন করছেন, এবং আমেরিকাতে যে যাচ্ছেন ডক্টর ইউনুস, তার সঙ্গে কিন্তু ডক্টর দেবপ্রিয় যাচ্ছেন। ডক্টর সালাউদ্দিন যাচ্ছেন না, যাচ্ছেন কিন্তু ডক্টর দেবপ্রিয়। তার মানে ইউনুস সাহেবের কাছে সালাউদ্দিনের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডক্টর দেবপ্রিয়। তো বাংলাদেশে যে আজকে ভারতীয় সম্প্রসারণবাদ মাথা গেড়ে সম্প্রসারণবাদ বিস্তার লাভ করতে পেরেছিল, তার পিছনে ডক্টর দেবপ্রিয়দের ভূমিকা কি আমরা ভুলে গেছি? ইলিয়াস ভুলে গেছে, আপনি ভুলে গেছেন, আমি ভুলে গেছি, মিনার ভুলে গেছে। এই যে বাংলাদেশে যে করিডোর দেওয়া হয়েছে, বাংলাদেশে যে বন্দর দিয়ে দেওয়া হয়েছে ভারতকে, এর জন্য যে ফিল্ড ক্রিয়েট করার যে কাজটা, এই কাজটা কারা করেছে? ডক্টর দেবপ্রিয়। আপনার মনে আছে 1/11 সরকারের সময় ডক্টর দেবপ্রিয় প্রতি সপ্তাহে কম করে হলেও 2টো সেমিনার করত সব 5 তারা হোটেলে, সোনারগাঁ এবং শেরাটনে। সেই সেমিনারে ডক্টর দেবপ্রিয় কি বলতেন? যে বাংলাদেশকে ট্রানজিট দেওয়া উচিত ভারতকে। ট্রানজিটের জন্য ওকালতি করতেন তিনি দিবারাত্র, এই দেবপ্রিয়। এবং তিনি বলতেন বাংলাদেশ যদি ট্রানজিট দেয় ভারতকে, তাহলে পরে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে যাবে ট্রানজিটের ট্যারিফে। ট্রানজিট থেকে যে টোল পাবে, ওই টোল দিয়ে আমরা সিঙ্গাপুর হয়ে যাব। আমি ডক্টর দেবপ্রিয়কে জিজ্ঞেস করতে চাই, কত টাকা টোল পেয়েছে আজ পর্যন্ত? এই যে গত 10 বছর ধরে ট্রানজিট দেওয়া হয়েছে ভারতকে, এর জন্য কত $মিলিয়ন টোল পেয়েছে? এটার একটা হিসাব ডক্টর দেবপ্রিয়র আমাদেরকে দেওয়া উচিত। এবং যদি আমরা টোল পেয়ে না থাকি, তাহলে ডক্টর দেবপ্রিয়র ক্ষমা চাওয়া উচিত বাংলাদেশের জনগণের কাছে, তার 1/11-এর সময় এবং তারও পরবর্তী সময়ে তার রোলের জন্য। তিনি বাংলাদেশকে ভারতের অধীনস্থ করার জন্য যারা যারা কাজ করেছে, তাদের মধ্যে অন্যতম ডক্টর দেবপ্রিয়। তো সেই ডক্টর দেবপ্রিয়কে এই বিপ্লবী সরকার ইকোনমি ঠিক করার জন্য স্পেশালি নিয়োগ দিয়েছে। তো আপনি ভারতের সাথে কি লড়াই করবেন? আপনি ভারতীয় এজেন্টদের সরকারের মধ্যে রেখে আপনি ভারতের সাথে লড়াই করবেন? এটা কি সম্ভব? তো কাজেই আমার যেটা বক্তব্য, যে রাজনাথ সিং আমাদেরকে রীতিমতো হুমকি দিয়েছেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর ভয় দেখিয়েছেন বাংলাদেশের জনগণকে। আমি শুধু বলতে চাই, বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে আবু সাইদের মতো মানুষ আছে, তরুণ আছে। যে দেশে আবু সাইদের মতো তরুণ থাকে, সেই দেশকে ভয় দেখিয়ে লাভ নাই। সেই ভয় ডক্টর দেবপ্রিয়রা পেতে পারেন, কিংবা অন্যান্য মন্ত্রী মিনিস্টাররা পেতে পারেন ভারতকে ভয়। যেমন ধরেন, মোদির সাথে নাকি আমি দেখলাম বাংলাদেশ সরকার থেকে রিকোয়েস্ট করা হয়েছে মোদির সাথে একটা মিটিং এর জন্য। এই কাজটা ইউনুস সাহেব কেন করলেন? এবং ভারত বলছে তারা এখনো সিদ্ধান্ত নেয় নাই, কারণ পিটিআই এর সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন ইউনুস সাহেব। সেই ইন্টারভিউতে নাকি ভারত অপমানিত বোধ করেছে। আমি ওই ইন্টারভিউটা পড়েছি, ভালো হয়েছে, ভালো কথা বলেছেন ইউনুস সাহেব। তো যেখানে ইউনুস সাহেব পিটিআইতে একটা সাহসিকতার সাথে তিনি ইন্টারভিউ দিলেন, তারপরে তিনি আবার মোদির সাথে দেখা করতে চাইলেন কেন? উনি কি মোদিকে বোঝাতে চাইলেন যে আমি ইন্টারভিউ যা দিয়েছি এটা পলিটিক্যাল ছিল, আপনার সাথে আমি সুসম্পর্ক বজায় রাখতে চাই, এরকম দেখাতে চাইলেন উনি? এটা দেখাতে গিয়ে তো উনি বাংলাদেশের দুর্বলতা দেখিয়েছেন, এই সরকারের দুর্বলতা দেখিয়েছেন। এখন মোদি ঠিক করবে, ভারত ঠিক করবে যে ইউনুস সাহেবের সাথে মিটিং হবে কি হবে না। এটা তো উল্টোটা হওয়া উচিত ছিল। মোদির চাওয়া উচিত ছিল প্রফেসর ইউনুসের সাথে ইন্টারভিউ। কারণ বাংলাদেশ আজকে ইন্ডিয়ার ইস্টার্ন থিয়েটারে বাংলাদেশ একটা বড় শক্তি। মিলিটারি দিক দিয়ে বড় শক্তি না হলেও আমাদের 18 কোটি জনগণ আছে, এবং 18 কোটি দেশপ্রেমিক জনগণ একটা বিরাট শক্তি। এই ভারতীয় হেজেমনি নেপালে মার খেয়েছে, শ্রীলঙ্কায় মার খেয়েছে, মালদ্বীপে মার খেয়েছে, 5 লাখ লোক যার জনসংখ্যা। সেখানে বাংলাদেশের 18 কোটি লোককে ধমক দিচ্ছে এই রাজনাথ সিং। এবং এরকম একটা ধমক দেওয়ার পরে বাংলাদেশের যিনি এখন সরকার প্রধান ডক্টর ইউনুস, তিনি মোদির সাথে মিটিং করতে চাচ্ছেন। এটা তো আমার কাছে একটা লজ্জাস্কর ব্যাপার। আমি লজ্জাবোধ করছি এটার জন্য। এবং এর মাধ্যমে ইউনুস সাহেব তার নিজের দুর্বলতা দেখিয়েছেন, বাংলাদেশের দুর্বলতা দেখিয়েছেন। কাজেই ফরেন মিনিস্টার যে বলেছেন, অ্যাডভাইজার, যে যুদ্ধ হবে বলে তিনি মনে করেন না, এটা ভিন্ন বিষয়। যুদ্ধ হবে কি হবে না সেটা পরবর্তী বিষয়, কিন্তু আমাদের প্রস্তুত তো থাকতে হবে। যুদ্ধ হোক না হোক আমাদের প্রস্তুতি নিতে হবে। সুতরাং প্রফেসর ইউনুসের উচিত হবে
আর্মিকে নির্দেশ দেয়া যে তোমরা আমাদের ডিফেন্সিভ ফোর্সের জন্য তোমরা রেডি হয়ে যাও। ভারত যদি কোনো অ্যাডভেঞ্চার করতে চায় বাংলাদেশে, তাহলে তাকে প্রতিহত করবার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তুতির নির্দেশ দেওয়া উচিত প্রফেসর ইউনূসের। তার মোদির সাথে মিটিং করবার জন্য তার প্রস্তাব দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এটা আমি মনে করি তিনি ভুল করেছেন। আর ডক্টর দেবপ্রিয়র মতো লোক, তারপরে আলী ইমাম মজুমদারের মতো লোক, সাখাওয়াতের মতো লোককে পাশে রেখে যদি এই যে ছাত্র সমন্বয়ক যারা আজকে একটা নতুন দল বোধহয় নতুন প্ল্যাটফর্ম গঠন করেছে, তারা যদি মনে করে থাকে, আমি একটু শেষ করে দিই একটা সেন্টেন্স। যে আমি একটা যোগ করতে চাচ্ছি মাহমুদ ভাই, মানে আপনার সাথে এটি রিলেটেড হবে, মানে দুটা বিষয় যোগ করতে চাই। একটা বিষয় হচ্ছে যে তারেক রহমান সাহেব বলেছেন যে কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে। তিনি অনলাইনের একটি প্রধান অতিথি হিসেবে ভাষণ দিচ্ছিলেন আপনার সাতক্ষীরা কলারোয়া হাই স্কুল ফুটবল মাঠের যে জনসভায়, সেখানে তিনি এই কথাগুলো বলেন। তো এর পাশাপাশি ধরেন আমরা যদি দেখি যে 1-11 সরকারের একটা বড় অংশ কিন্তু এখন ডক্টর ইউনূসের সরকারে আছে, এবং 1-11 সরকার ডিপলিটিসাইজেশন করতে চেয়েছিল, এবং এখন কিন্তু আমরা দেখছি যে তাদের কথাবার্তা কিন্তু কিছু আভাস আসছে, নতুন আরেকটা প্ল্যাটফর্মের মতো আসছে। কিংস পার্টি যেমন অতীতে চেষ্টা হয়েছিল সেরকম হচ্ছে। কিছু কিছু জায়গায় মানে বিএনপির ব্যাপারে নেগেটিভ অ্যাপ্রোচ করা হচ্ছে, এবং আপনি যদি দেখেন যে গত 18 বছরে বিএনপি জামাতের কর্মীদের উপর যে পরিমাণ নিষ্পেষণ, যে পরিমাণ হত্যা চালানো হয়েছে, তো ডিপলিটিসাইজেশনে তাদেরকে আওয়ামী লীগের সঙ্গে এক করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আওয়ামী লীগ বিএনপি আসলে একই মুদ্রার পিঠ ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। অর্থাৎ ডিপলিটিসাইজেশনের একটা আভাস আমি দেখছি আর কি। একটা মেল ডিপলিটিসাইজেশন এটা পারবে না, এটা সম্ভব হবে না। বাংলাদেশের জনগণ খুব গণতন্ত্র মনস্ক, এবং বাংলাদেশের জনগণ একাধারে সরকারের বিরুদ্ধেও কিন্তু লড়াই করেছিল, এবং এখনো যদি ডিপলিটিসাইজেশনের কেউ চেষ্টা করে তো তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে, আমি এভাবে নিশ্চিত। কিন্তু 11 সরকারের যেটা বললেন আপনি, শুধু যে তাদের অপরাধ ডিপলিটিসাইজেশন ছিল সেটা না, তাদের তার চেয়েও বড় অপরাধ ছিল যে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব দিল্লির পায়ে বিসর্জন দিয়েছিল 11 সরকার। এটা ছিল আরো বড় অপরাধ তাদের জন্য। এবং তারা যদি আজকে ইউনূস সাহেবকে সাজেশন দেয়, এবং তাদের সাজেশনে যদি ইউনূস সাহেব পরিচালিত হন, তাহলে পরে মানে বিপ্লবের যে স্পিরিটের কথা আপনি বলছিলেন, আমি যখন আপনি আমাকে আটকালেন, যে এই যে সমন্বয়কারীরা, এদের কাছ থেকে আমার জানার ইচ্ছা যে তাদের স্পিরিটের মধ্যে ভারতীয় হেজেমনির সাথে ফাইট করা তাদের স্পিরিটের মধ্যে ছিল কি ছিল না, এটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া আমাদের প্রয়োজন। যদি তাদের মধ্যে এই স্পিরিট থেকে থাকে যে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমরা লড়াই করব, বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা পুনরুদ্ধার করব, এটা যদি তাদের জীবন দেওয়ার অন্যতম উদ্দেশ্য হয়ে থাকে, একটা তো আমি আগেই বলেছি জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, সেটা তো হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে লড়াই করা যদি তাদের হয়ে থাকে, তাহলে তাদের উচিত হবে দেবপ্রিয় ভট্টাচার্য, আলী ইমাম মজুমদার এবং সাখাওয়াত, ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং এই জাতীয় 11 সরকারের লোকজন যারা এই সরকারে আছে, তাদের সম্পর্কে সতর্ক থাকা দরকার এই সমন্বয়কারীদেরও, না হলে কিন্তু এই বিপ্লব মাঠে মারা যাবে। আর তারেক রহমান সাহেব যেটা বলেছেন এ বিষয়ে আমি জানি না উনি কোন রাজনৈতিক দলকে তিনি টার্গেট করে এটা বলেছেন যে প্রতিবেশী রাষ্ট্রের ফাঁদে পাড়া দিয়েছে। কারণ এই প্রতিবেশী রাষ্ট্রের যে বাংলাদেশে তাদের যে কুটোচাল ছিল এই গত 18 বছর ধরে, এটার বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি, তারা যখন লড়াই করেছি তখন তারেক রহমান সাহেবের দলের অনেকে কিন্তু আমাদের বিরুদ্ধে কথা বলেছেন। তারা বলেছেন যে মাহমুদুর রহমান অতিমাত্রায় ভারত বিরোধী, মাহমুদুর রহমান বেশি মাত্রায় ইসলামপন্থী, এই ধরনের কথাবার্তা কিন্তু তারেক রহমানের দলের লোকজনই বলেছেন এবং নেতারা বলেছেন। কাজে তারেক রহমানের উনি যদি মনে করে থাকেন যে কিছু দল ফাঁদে পা দিয়েছে ভারতের, তার সাথে ওনার কিন্তু বলা উচিত তার দলের মধ্যে যারা ভারতীয় ফাঁদে পাড়া দিয়েছে তাদের ব্যাপারে উনি কি করবেন সেটার ব্যাপারেও তারেক রহমানের সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ উনি যে জিওপলিটিক্যাল যে পলিসির কথা উনি বলবেন, সেটা অন্যের জন্য যদি বলেন উনি, তাহলে বিএনপির জন্য ওনার একই কথা বলা উচিত। আর একটা শেষ কথা বলে আমি এই রাজনৈতিক বক্তব্য শেষ করব, যে আজকে যে সমন্বয়করা যে একটা নাগরিক কমিটি ঘোষণা করেছে,
আমি মনে করছি এটা রাজনৈতিক দল গঠন করবার প্রথম ধাপ, এটা তারা করতেই পারে, কোনো সমস্যা নেই। আপনি আমি যে কেউ দল করতে পারি, যার যার যদি দল করার ইচ্ছা হয়ে থাকে সেটা আমাদের স্বাগত জানানো উচিত এবং আমি স্বাগত জানাই। কিন্তু আমার প্রশ্নটা অন্যখানে, সেটা হচ্ছে যদি তারা রাজনৈতিক দল করে কিংবা যে পলিটিক্যাল প্ল্যাটফর্ম করছে তার রাজনৈতিক আদর্শটা কি, সেটা আমার পক্ষে আমার জন্য জানা খুব জরুরি, যে তাদের দলের আদর্শটা কি হবে এবং সেটা বাংলাদেশের জনগণেরও জানা জরুরি। এটা কি আবার একটা নতুন করে ১/১১-র মতো বা নতুন মোড়কে একটা প্রথম আলো টাইপ প্রো ইন্ডিয়ান গ্যাং হতে যাচ্ছে, প্রো ইন্ডিয়ান ক্যাম্প হতে যাচ্ছে, নাকি সত্যিকার অর্থে একটা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য প্ল্যাটফর্ম হচ্ছে? এটা নিয়ে একটু পরিষ্কার তাদের বক্তব্য থাকা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। ওই যে 111 সময় আমরা দেখলাম না যে কল্যাণ পার্টি, প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি, কত রকমের পার্টি হলো, কত কিছু হতে যাচ্ছিল। তবে আমাদের স্টুডেন্টদের সমন্বয়কারীদের যারা, তাদের বক্তব্যে আমি দেখেছি যে তারা কিন্তু ওই যে আমাদের উপদেষ্টাদের মধ্যে আছে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল, তাদের হ্যান ব্যান ত্যান এসব আছে, কিন্তু ছাত্র সমন্বয়কারীদের মধ্যে এই জাতীয় কোনো মানে প্রশ্রয় নাই আওয়ামী লীগের ব্যাপারে। প্লাস ভারতের ব্যাপারেও তারা কঠোর। আমার ধারণা তারা নিশ্চয়ই তাদের মতো করে বিষয়টা দেখবেন। আমরা তো আলোচনা করছি, তাদেরকে বোঝার জন্য একটা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি একটা কথা শুধু, আপনি হয়তো মিনারের কাছে যাবেন, তার আগে আমি একটু বলে নেই। এই যে আপনি বললেন না আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, আমি আওয়ামী লীগকে কি বলি জানেন? আমি আওয়ামী লীগকে বলি আওয়ামী লীগ ইজ ইনহেরেন্টলি এ ফ্যাসিস্ট পার্টি। কিসের ঐতিহ্য, কিসের ঐতিহ্য গল্প আপনি আওয়ামী লীগ সম্পর্কে বলছেন? শেখ মুজিব না, আমি বলি আপনি বলছেন না, মানে আমি আপনাকে বলছি, আসিফ নজরুল বলেছে, আসিফ নজরুল জনগণের বোঝার জন্য আমি বলছি কিসের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ? এই আওয়ামী লীগ স্বাধীনতার পরে শেখ মুজিব জনগণের অধিকার হরণ করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল। সেই সময় রক্ষী বাহিনী গঠিত হয়েছিল। আজকাল বাচ্চারা তো এগুলো জানে না, এসব ইতিহাস। সেই রক্ষী বাহিনী ৩০,০০০ মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল। বাংলাদেশে শেখ হাসিনা যে গুমের কালচার প্রতিষ্ঠা করলো, এটা শুরু করেছিল কে? শুরু করেছিল শেখ মুজিব। সেই শেখ মুজিবকে জাতির পিতা বানিয়ে গত ১৬ বছরে সারা দেশে তার মূর্তি দিয়ে ভরে ফেলা হয়েছে। আমি তো আশা করি যে বাংলাদেশে গিয়ে আমি দেখতে পাবো যে শেখ মুজিবের একটা মূর্তিও অবশিষ্ট নাই। এটা আমি দেখতে চাই বাংলাদেশে গিয়ে। আমি জানি না এটা আমি দেখতে পারবো কিনা, কিন্তু আমি বলতে চাই কয়েকটা থাকা দরকার ভাই। আমার তো কয়েকটা ভাঙতে হবে, কয়েকটা রেখে দিন, সবগুলি ভাঙেন না। না, আমিও তো ভাঙতে পারবো না, বয়স হয়ে গেছে, এখন কি আর মূর্তি ভাঙতে পারবো? কিন্তু প্রশ্ন হলো যে আমি দেখতে চাই বাংলাদেশে যেন শেখ মুজিবের একটা মূর্তিও না থাকে। কারণ বাংলাদেশে শেখ মুজিব, শেখ হাসিনা ইজ এ ফ্যাসিস্ট ডিক্টেটর ছিল এন্ড শেখ মুজিব ওয়াজ এ অটোক্রেটিক ডিক্টেটর। এইটুকু পার্থক্য। মানে শেখ মুজিবের থেকেও আরো বেশি জুলুম করেছে শেখ হাসিনা, কিন্তু চরিত্রগত ভাবে শেখ হাসিনা এবং শেখ মুজিবের মধ্যে কোনো পার্থক্য নাই। কাজে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী পার্টি যারা বলেন, তারা জনগণকে ভুল বোঝাচ্ছেন অথবা নিজেরা বোকার স্বর্গে বাস করছেন। স্বাধীনতার পর থেকে আমরা যে আওয়ামী লীগকে দেখেছি, সেই আওয়ামী লীগ একটা দুর্নীতিপরায়ণ দল, সবগুলি চোর, এবং সেই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রবিরোধী, ভারতের কাছে এই রাষ্ট্রকে বিসর্জন দিয়েছে, এবং এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, গুম করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, এবং বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করেছে। একবার নয়, দুইবার। শেখ মুজিব করেছিল একবার, এটাকে আবার নতুন করে গড়তে হয়েছিল, এবং শেখ হাসিনা আবার করলো। কিসের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ? আওয়ামী লীগ একটা ঘৃণিত দল। আমি তো মনে করি জার্মানিতে যেমন হিটলারের নাৎসি পার্টিকে ঘৃণা করা হয়, সেরকম বাংলাদেশে আওয়ামী লীগকে ঘৃণা করা উচিত জনগণের। না, আমাদের উপদেষ্টা শাখাওয়াত সাহেব বলেছেন যে আওয়ামী লীগের দল গোছানো উচিত, একটা ঐতিহ্যবাহী দল। অধ্যাপক আসিফ নজরুল বলেছেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল। কিছু মানুষের জন্য তো একটা পুরো দলকে নিষিদ্ধ করা যায় না, ইত্যাদি ইত্যাদি জ্ঞাননীতি বাক্য। এগুলো নিয়ে আমরা পরে হয়তো আবার অন্য সময় কথা বলবো। মিনার ভাই, আপনার একটু সংক্ষিপ্ত পর্যালোচনা শুনি। মাহমুদ ভাই আপনার আলোচনা শুনলাম। জি, প্রশ্ন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, যে উনি আসলে, আমি ব্যক্তিগতভাবে ওনাকে যতটুকু জানি, ওনার কিছু আত্মীয় স্বজন সিঙ্গাপুরে আছে, ওর মাধ্যমে আমি জানি উনি, ওনার চিন্তা ভাবনা বেশি ভারতকে নিয়ে আমাদের কাছাকাছি, আমার কাছে যতটুকু মনে হয় ওনার ব্যক্তিগত। কিন্তু উনি আজ যে এখন চিফ অ্যাডভাইজার হিসাবে সেটা কেন করতে পারতেছেন না, এটা কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। টোটাল মেকানিজমটিকে একটু বোঝার চেষ্টা করতে হবে যে ওনার হাতে টুলস গুলি কি। এটা পররাষ্ট্র মন্ত্রণালয় খেয়াল করেন, এটা কিন্তু একটা বিরাট টুলস। এখন উনি যে হয়তো কথা বলেছেন, এই যে ওনার সাথে দেখা সাক্ষাৎ,
এই কাজগুলি কে করেছে? আমাদের ব্যুরোক্রেটরা করেছে, ওখানে যারা আছেন তারা এই কাজটা করেছে। এখন ওখানে কারা আছে? এখন এই জিনিসটা আমাদের একটু দেখতে হবে। আমি যে একটা লিস্ট পেয়েছি, ওখানে যদি বলেন যে সব জায়গায় যে মিনিস্টার বা অ্যাডভাইজারদের এদের মধ্যে পিএস বলা হয়, ওখানে ডাইরেক্টর বলা হয়, ডাইরেক্টর অফ দ্য টু দ্য চিফ অ্যাডভাইজার। এখন ওখানে যে আছেন ওই ভদ্রলোকের নাম হলো সদীপ্ত আলম। আমি জাস্ট নামটা এই জন্য বলছি আপনাদের বোঝার জন্য। এই সদীপ্ত আলম কে ছিল? সে ছিল হাসিনা গভর্নমেন্টের টোটাল বেনিফিশিয়ারি একজন অফিসার। এখন আমাদের প্রশ্ন হলো, আমাদের যে এই পররাষ্ট্র উপদেষ্টা যিনি হয়েছেন, এখন সে তো সমস্ত কিছু পাস করে দিবে হাসিনার কাছে কিংবা ওখানে। তা আপনি কি ফাইট করবেন? এই যে রাজনাথ যে একটা হুমকি দিয়েছে, এখন খেয়াল করেন, কেউ আপনাকে একটা হুমকি দিলে আপনি কি তখন কি বলবেন? সাইকোলজিক্যাল প্রথমে আপনি একটা চিন্তা করবেন, তার এই হুমকি থেকে আমি কিভাবে রক্ষা পাবো, কারণ আমার শরীরকে আমাকে বাঁচাইতে হবে, আমার প্রোটেকশনটা কি? আমাদের পররাষ্ট্র উপদেষ্টার কথায় তো আমি সেরকম কোনো প্রোটেকশন দেখি না, পাল্টা হুমকি দেখি না। এগুলি হয় কি, যখনই হুমকি দেয়, এই ওয়ারের গুলি হয়, সে হুমকি দেবে, আপনিও একটা হুমকি দেন, আরো আরো বড় করে দেন বা অন্যভাবে একটু কথা বলেন, কিন্তু আপনাদের এই মেও মেও শব্দতে কিচ্ছু হবে না। এটা তো আপনাদের ন্যাশনাল একটা থ্রেট, আপনারা এখন আমাদের সিকিউরিটি থ্রেট, আর আপনারা সময় চাচ্ছেন। আপনাদের দিয়ে তো আমরা আসলে ঘুমাতে পারবো না। আপনারা যদি ভালো করতেন, আমার কোনো সমস্যা ছিল না, আমাদের সমস্যা ছিল না। এই যে পররাষ্ট্র উপদেষ্টা, হ্যাঁ উনি কিছু ভালো কাজ করেছেন। আগের গুলি যখন আরো মিউ মিউ করতেন, উনি একটু প্রতিবাদ করেছেন। ওই যে একজন হিন্দু একটা মেয়েকে বিএসএফ গুলি করে মেরেছে, এর পরবর্তীতে ওনার যে রিয়াকশনটা, ইট ইজ গুড, একটু মানে শির দ্বারা একটু শক্ত হয়েছে, আমরা অ্যাপ্রিসিয়েট, আপনাকে সেটা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আপনি যে এই যে টোটাল টুলস গুলি নিচ্ছেন, এই ডক্টর ইউনুসকে আপনার বিতর্কিত, উনি তো হয়তো খুঁজেও জানেন না এই কাজগুলি করে থেকে। এই যে মোদীকে যে প্রস্তাব দিয়েছে, আমি তো নিশ্চিত ডক্টর ইউনুস দেন নাই, এটা দিয়েছেন ওনার এই অফিসাররা কোনো একটা ইয়ার মাধ্যমে, এবং এদের এখানে কাকে রেখেছেন। আর সবচেয়ে যে এটা হলো, আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়টাকে সবচেয়ে বেশি দলীয়করণ করেছে। আপনি এখানে একটা তালিকা দেখেন, আমি হয়তো এটা বিস্তারিত বললে অনেক সময় লাগবে। সেখানে যে মেধা তালিকার প্রথম দিকে যারা আছে, তারা বঞ্চিত, গত 15-16 বছর যাবত এখনো বঞ্চিত। তাদের লিস্টটা দেখেন। আপনি কি এই যে আপনারা বলেন যে মেরিট বেসড আপনার করবে, আপনারা তো ম্যাক্সিমাম আপনারা পলিটিশিয়ানদের সমালোচনা করেন, কিন্তু আপনারা কি দেখাচ্ছেন? আপনারা তো সেই একই ধরনের লোকগুলিকে, যারা তেলবাজ, যারা দলীয়বাজ বা এই ধরনের নীতিহীন, তারপরে তাদের ভিতর কোনো আসলে মেধা নেই, মেধাহীন বা কম মেধা সম্পন্ন, এদেরকে তো আপনি ধরে রাখছেন। কিসের বদৌলত এটা করছেন? আপনারা তো কিছুটা শো করতে পারেন নাই। এখন এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনি যান, আপনাদের টপ লিস্ট, আমার কাছে একটা সহকারী সচিবদের একটা লিস্ট এসেছে, যে প্রথম আছেন ওনার মধ্যে তাকে এভাবে বঞ্চিত করে রাখা হয়েছে। কিসের জন্য রাখছেন আমরা জানি না। এখন আপনারা যদি রিয়েলি ফাইট করতে চান, এই প্রস্তুতিগুলি তো আমাদের দেখাইতে হবে। না, আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা একটা টুলস। এটা যে যদি আপনি এই দুর্বলতাগুলি রাখেন, এখানে ওদের স্পাই রাখেন, আপনি যা কিছু বলবেন না ওদেরকে বলে দিবে, আপনারা তো কোনো কিছু কাজ করতে পারবেন না। এই যে ডক্টর ইউনূসের বা এই সরকারের যে এই যে আমরা দুদুল্যমানতা বা একটু গো স্লো যাওয়ার এগুলি দেখছি, এটা তো সত্যি। এটা হচ্ছে একমাত্র এই কারণেই। আপনারা কিছু মিনার ভাই, প্রথম প্রবণতা হচ্ছে যে গোপনীয়তা থাকছে না একটি নতুন সরকারের। দ্বিতীয়ত হচ্ছে তারা যেহেতু হাসিনার আশীর্বাদ পুষ্ট, হাসিনার দ্বারা এতদিন ধরে 2 নাম্বারি করে আসছে, তারা বিভ্রান্ত করার চেষ্টা করবে নতুন সরকারকে, যেন সাকসেসফুল হতে না পারে। এটা হচ্ছে জি, জি, এক্স্যাক্টলি সেম। আরেকটা হচ্ছে কি, এখানে হয়তো ভুলে যাব, ওখানে আপনার একজন নিয়োগ দিয়েছেন পররাষ্ট্র সচিব হিসাবে, মিস্টার জসিমউদ্দিন। হি ইজ এ নাইস ম্যান, যতটুকু জানি ইজ ট্যালেন্টেড। ওনাদের ব্যাচে সম্ভবত উনি 3rd হয়েছিল। আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় হলো এই মেরিটোক্রেসিটা, যে ওনাদের মেরিট বেস যদি আসে যেই হোক, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। এটাকে আপনারা অবশ্যই একটা প্রশংসার যোগ্য। কাজেই মিস্টার জসিমউদ্দিন, ওনার কাছে আমার বিশেষ আবেদন থাকবে, আপনি এটা ওইভাবে সাজান। আপনি যদি মনে করেন হ্যাঁ আপনারা যদি সেই হাসিনাকে ফিরিয়ে আনতে চান, সেই মঈন আহমদের 111 ফিরিয়ে আনতে চান, আপনারা একভাবে কাজ করতে পারে, ইট উইল ওয়ার্ক। কিন্তু আমাদের টপে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার একটা নিজস্ব একটা বক্তব্য আছে, হি হোল্ডস দ্য স্পিরিট অফ দ্য রেভলিউশন। আমার কাছে এখনো মনে হয় উনি যেহেতু রাখে, কাজে আপনাকে তো সেই সাপোর্টটা তাদেরকে দিতে হবে। কাজে তৌহিদ হোসেন, যে আপনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন, আমাদের কোনো আপত্তি নাই, আপনারা যদি ভালো কাজ করেন আমরা প্রশংসা করব। এই যে জেনারেল জাহাঙ্গীরকে আমরা সমালোচনা করেছি,
এখন ওনার একটা বক্তব্যে উনি আমাদের মন জয় করে নিয়েছেন। উনি আপনাদের যে আমাদের যে বিডিআর, আমি বিডিআর বলবো, প্লিজ আপনারা বিডিআর বলা শুরু করেন, আমাদের এগুলি বলতে হবে না, এই দালালদের দেওয়ার নাম, এটাকে বর্জন করেন। আমাদের বিডিআর কে উনি যে সতর্ক করেছেন বা যে পরামর্শ দিয়েছেন, একটা পরামর্শে জেনারেল জাহাঙ্গীর আমাদের মন জয় করে ফেলেছেন। কাজে আপনারা বুঝতে চেষ্টা করেন, আপনারা যদি ভালো কাজ করেন অবশ্যই প্রশংসা করব। শিক্ষা সচিব হিসাবে যাকে নিয়োগ দিয়েছেন সেটাও একটা খুব সুন্দর হয়েছে। কাজে আপনারা এখন কাজ করেন। আমরা শুধু কি বলে সমালোচনার জন্য সমালোচনা করব না, আমরা যেটা করব আপনাদের কারেকশনের জন্য। আপনারা যদি কারেক্টেড হন তাহলে অবশ্যই, আমি তো বললাম আপনাদের কাজে আমরা সহযোগিতা করব, অকাজে তো করবো না, কুকাজে তো পুরো বিরোধিতা করবে, সেটা ডক্টর ইউনূস বা যেই হোক, আমরা দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ। জি মিনার ভাই, আপনি আমরা অবশ্যই আমরা চাই যে সরকার স্টেবল হোক, আমরা লক্ষ্যে পৌঁছাক, বিপ্লবের লক্ষ্য সেটা নিয়ে আমরা যাব। তার আগে একটা ইনফরমেশন শেয়ার করি। এইমাত্র একজন আমার একটা সোর্স থেকে একটা ইনফরমেশন পেলাম যে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি দুবাইয়ে তার পিআর এবং বিজনেস এর সবকিছু আছে আর কি। মালয়েশিয়া সেকেন্ড হোম আছে, দুবাইতেও তার পিআর আছে আর কি। তো আমি দেখি একটু পরে আমার ফেসবুকে দিয়ে দিব তথ্যগুলো। তো ইলিয়াস, আপনি কিভাবে দেখছেন এই যে আমরা যে আলোচনা করছি, আপনার কাছ থেকে একটু মতামত। আমি শেষে একটু আশার কথা বলি। আমাদের হতাশার কথা তো অনেক বললাম। যে দেখেন, এই যে কয়দিন আগে যে আন্দোলনটা হলো, এখান থেকে মানে শুধু আমার আপনার না, যারা এখন ক্ষমতায় আছে বা আজ থেকে 50 বছর পরেও বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে কোনোদিন, তাদের একটা লেসন নেওয়া খুব জরুরি যে শেখ হাসিনার মতো দুর্দান্ত প্রতাপশালী একজন, আমি মনে করি শেখ মুজিবের চাইতেও ভয়ঙ্কর ক্ষমতাশালী ছিল। শেখ মুজিব তো আসলে তার ভেতরে কিছু জিনিস ছিল, সে মানুষকে মানে চালাকি করে হলেও মানুষকে খুব কাছে টানতো, মানুষের সাথে মিশে যেতে পারতো, এই কিছু মানে ধান্দাবাজি টাইপের তার ছিল, গুণাগুণ তার মধ্যে ছিল না। আমি শেখ মুজিবকে নিয়ে যে মাহমুদ ভাই যে কথাটা বলেছে না ভাই, যে কিছু মানুষ আছে যে এখনো শেখ মুজিবকে বঙ্গবন্ধু, আমাদের একজন উপদেষ্টার পেছনেও মাঝখানে দেখলাম যে এখনো শেখ মুজিবের ছবিটা ঝুলানো, মানে তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার একটা চেষ্টা। এই গোড়ায় হাত না দিলে না, আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী একটা সংগঠন, জীবনটা শুরুই হয়েছে চুর। যখন কিনা শামসুল হক সাহেবকে যখন কিনা জেলখানায় ঢুকানো হয়, শেখ মুজিব নিচে মনে হয়েছে তিনি হবেন, সাধারণ সম্পাদক হবে, হয়ে গেছে। তিনার মনে হয়েছে কখনো তার আগে আরো 3 জন জয়েন্ট সেক্রেটারি ছিল। এই যে এই মাহমুদ ভাই কারেকশন করেন যদি ভুল বলি, এই যে খন্দকার মুস্তাক তো শেখ মুজিবের আরো 2 জনের আগে ছিল। তাকে টপকে তারপরে শেখ মুজিব চলে আসলো 1 নম্বরে, নিজের ইচ্ছা হইলো তাই প্রেসিডেন্ট হয়ে গেল। এরপরে এই মাওলানা ভাসানী, সেটার প্রতিষ্ঠাতা, ভাসানীর নামই না, এটার নাকি সবকিছু শেখ মুজিব। সো এটার প্রতিটি পরতে পরতে চিটারি বাটপারি করে শেখ মুজিবের জন্ম, এবং শেষ পর্যন্ত তারা এই চিটারি বাটপারি করে যাচ্ছেন। এখন এই যে এরকম দুর্দান্ত প্রতাপশালী একটা সরকার যে এই পতন হলো না, এটা থেকে ভবিষ্যতে যদি কারো ইচ্ছা থাকে, আমরা যা যা বললাম, আপনাদের কাছে যা যা শুনলাম, সবকিছু মাথায় রেখেই একটু চিন্তা করতে বলবো যারা এখন গভর্নমেন্টে আছেন কিংবা সামনে আসবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমার যথেষ্ট রেসপেক্ট। তিনি সারা জীবন বাংলাদেশের বাইরে বিভিন্ন সভ্য জাতির সাথে চলাফেরা করেছেন। তিনি বাংলাদেশকে এমন একটা জায়গায় আমার বিশ্বাস দিয়ে যাবেন, সারা জীবন যাতে মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্মরণ করে। কিন্তু যদি নাকি কোনো কারোর পাল্লায় পড়ে কিংবা অন্যান্য যেসব ঘাপটি মেরে থাকা, যেগুলোকে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো জেনে হোক না জেনে হোক বিশ্বাস করে আশেপাশে নিয়ে এসে, যদি আমি এখনো বলছি না যে এটা হবে, কিন্তু যদি করার ইচ্ছা থাকে, তাহলে এই দেশের মানুষের পালসটা একটু চিন্তা করার বলবো যে যেই জাতি এই মাত্র 1 মাস হয় নাই নিজের সন্তান মারা গিয়েছে, তার সন্তানের লাশ ধরে তারপরে বলছে যে আমার সন্তান মারা গিয়েছে, আমার কোনো কষ্ট নাই, আমার সন্তান এই দেশের জন্য জীবন দিয়েছে। একটা গুলি করছে, তারপরেও বুক এরকম করে দাঁড়িয়ে আছে যে আরেকটা গুলি করো। মৃত্যুর আগ পর্যন্ত সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের গুলি নিচ্ছে তার বুকের মধ্যে। এই জাতির সামনে আসলে কোনো ধরনের শয়তানি করার আগে না অনেকবার চিন্তা করতে হবে। এই যে একটা বিশাল একটা প্রতাপশালী সরকারের যে পতন হলো, এই জায়গায় আসতে আমার মনে হয় যে কারোরই, সেটা তারেক রহমান হোক আর শফিকুর রহমান হোক অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, যেই হোক, এই শেখ হাসিনার জায়গায় আসতে আরো 50 বছর সাধনা করতে হবে। এরকম সুন্দরভাবে প্রশাসনের সব জায়গায় পরতে পরতে নিজের লোকজন বসানো, এটা মানে শেখ হাসিনা যদি বিশ্বাস করেন, যদি ভালো মানুষ হইতো, আমি এরকম একটা সরকার বাংলাদেশে চাইতাম, যে
এত সুন্দরভাবে 15 বছর কোনো হরতাল নাই, অবরোধ নাই, সুন্দরভাবে দেশ চালানোর সুযোগ পেয়েছে। খালি শয়তান না হলে অনেক কিছু করতে পারত। শেখ হাসিনার কিন্তু এই জায়গায় ক্রেডিট দিতে হবে যে সে প্রশাসনের ভেতরে তার সব শয়তানের চেলাপেলা যা আছে এগুলোকে এমন সুবিন্যস্তভাবে সাজাতে পেরেছিল। তো এই জিনিসগুলো আমি মনে করি যে যারাই যাই করুক চিন্তা করতে হবে যে আমাদের সামনের দিনগুলো যদি নাকি তার মাথায় খারাপ কোনো কিছু কারোর থেকেও থাকে সেই জায়গায় আর কেউ কখনো যাবে না। আর আপনারা যেই কথাটা বলছেন যে রাষ্ট্র সংস্কার বা যেটাই হোক যদি করতে হয় না কনক ভাই, আমি মনে করি হয়তো চিন্তা করে অনেকেই হয়তো এটা নিয়ে আলোচনা শুরু করেছেন। তাই মনে করি যে একদম শুরু থেকে এই সংবিধান সংশোধন না। আপনি যদি দেখেন যে সেই ৭২-এ যখন শেখ মুজিব দেশে এসেই ৬ মাস ৭ মাসের ভেতরে সে সংবিধান একটা করে ফেললো, সেই সংবিধান আবার সেই গণপরিষদের ৪৩০ জন সদস্যের মধ্যে তার পছন্দের ৩৪ জনকে নিয়ে তিনি একটা তৈরি করলো। তৈরি করে নিজের মন মতো যা মনে চায় তাই একটা সংবিধান বানায় ফেললো। আমি মনে করি সংবিধানটা পরিবর্তন হওয়া দরকার এবং বাংলাদেশের সংবিধানের সাথে আমি যতটুকু সংবিধানের যেই কয়টা আমি পুরো পড়ি নাই কিন্তু কিছু, কিছু গুরুত্বপূর্ণ জায়গা আমার পড়ার সুযোগ হয়েছে। সেটার সাথে যদি আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র আপনি মেলান, ভাই কিচ্ছু নাই। স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে আমি মনে করি একদম সাংঘর্ষিক একটা সংবিধান আমাদের ৭২-এ শেখ মুজিব দিয়ে গিয়েছিল এবং আমি সেই সংবিধান আপনি যদি উইকিপিডিয়াতেও আমাদের সংবিধানের মানে কি বলে এটা প্রতিষ্ঠার যে ইতিহাস সেটা পড়েন না, সেখানে দেখবেন বলা আছে যে বাংলাদেশের সংবিধান ভারত এবং যুক্তরাজ্যের আদলে তৈরি করা। যুক্তরাজ্যের সংবিধান তো লিখিতই না, নাম দেওয়া হচ্ছে শুরুতে ভারত, অর্থাৎ ভারত যেটা দিয়ে গিয়েছে সেইটাই দেশের সংবিধান হয়েছে। অতএব এই সংবিধানটা পরিবর্তন করা খুব জরুরি। আর ভারতের যেই দাদাগিরি এতদিন যে আলোচনা আপনারা এতক্ষণ করলেন, আমি মনে করি ভারতকে এখন নিজেদের জিনিসটা আমি কিছুক্ষণ আগে কয়েকটা পত্রিকাতে দেখলাম যে তাদের ৬০ কিলোমিটার অলরেডি ওই দিক থেকে এই চীন দখল করে নিয়েছে। তো ভারতের এখন নিজের দেশটা নিয়ে একটু চিন্তা করা উচিত। নিজের দেশের প্রতিটা মানুষের বাথরুম তৈরি করা হয়েছে কিনা এখন পর্যন্ত এগুলো নিয়ে চিন্তা করে তারপর বাংলাদেশের দিকে চোখ তাকানো। বাংলাদেশের 18 কোটি মানুষ শর্ট টাইম ট্রেনিং নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবাই প্রস্তুত। এই দেশের দিকে তাকাইলে না সবার আগে ওইদিকে পশ্চিম পাকিস্তান আছে, তারা কিন্তু আমাদের ঘোষণা দিয়ে দিয়েছে। যদি প্রয়োজন হয় পারমাণবিক বোমা তারা আমাদের জন্য ব্যবহার করতে প্রস্তুত আছে। সো এই জিনিসগুলি ভারতকে মাথায় রাখতে হবে যে ভারতের এই চারপাশে যারা, যারা আছে এখন কেউই নাই। আমরা এখনো প্রস্তুত তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে। যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি লেভেলে থাকে আসেন আমাদের সাথে কথা বলেন। আদারওয়াইজ এইভাবে হুমকি দিয়া বাংলাদেশের মানুষরে খুব বেশি কিছু করা যাবে বলে আমি মনে করি না। মানে 52 বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক না। বাংলাদেশের মানুষের সচেতনতার লেভেল বা প্রতিরোধের লেভেল ডিফারেন্ট। কোন ভাই ৭২ বছর আগেও না ৫২ বছর আগেও না বাংলাদেশের মানুষ আসলে এই পাকিস্তানের এই ফাঁদে পা দেয় নাই। আমার যতটুকু মনে হয়েছে যে ৭০ এর যেই এই বন্যাটা ছিল সেই বন্যাটা একটা টার্নিং পয়েন্ট ছিল। আরেকটা টার্নিং পয়েন্ট ছিল ভাসানীর এই শেখ মুজিবের হাতে সবকিছু ক্ষমতা দিয়ে দেওয়া, নির্বাচনে সে যাবে না তাকে নির্বাচনে পাঠালে এগুলোর কারণে খুব মানে ভারতীয় গোয়েন্দা সংস্থা খুব সহজ হয়েছে শেখ মুজিবকে দিয়ে যা মনে চায় সেটাই করানো। তো ওই সময় না মানুষ এইভাবে পাকিস্তানের বিরুদ্ধে নেমে আসে না ভারতের এই কথায়। এখন পরিস্থিতি তো আরো বেশি ভিন্ন। তো আমরা অনুষ্ঠানের শেষ দিকে একেবারে মাহমুদ ভাই একটা বিষয় আপনাকে মন্তব্য দিতে চাই। নতুন করে বুদ্ধিজীবীরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আপনি জানেন যে মুক্তিযুদ্ধ জাতীয় সঙ্গীতকে কটাক্ষ করায় নিন্দা জানিয়ে ৪৮ নাগরিকের বিবৃতি। এখানে যে জায়গাটা আমার মাথায় এসেছে সেটি হচ্ছে যে তারা বলছেন যে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। আচ্ছা, আচ্ছা। তারা বলছে যে বিবৃতিতে বলা হয় জামাতের আমির অতীত বলতে যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বোঝাতে চেয়েছেন তারও পরিষ্কার হয় ৩রা সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে। আচ্ছা, এই আজমির সংবিধান এবং জাতীয় সঙ্গীত পরিবর্তন দাবির মধ্য দিয়ে যেমন জামাতের আমির ডাক্তার শফিক তিনি বলেছিলেন যে আমরা অতীত নিয়ে মানে কি বলবো অতীত নিয়ে টানাটানি না করে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম এরকম একটি বক্তব্য দিয়েছেন এবং তারা এই অতীতকে ব্যাখ্যা করেছেন যে জামাতের আমির বলেছেন মুক্তিযুদ্ধকে ভুলে যেতে। মানে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছেন তারা এবং নতুন করে আমরা দেখছি যে এখানে স্বাক্ষর করেছেন ৪৮ জনের মধ্যে যাদের নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে আছেন সিরাজুল ইসলাম চৌধুরী, সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, খুশি কবির, পারভিন হাসান, আনু মোহাম্মদ, জেডাই খান পান্না, ইফতেখারুজ্জামান শামসুল হুদা,
সুব্রত চৌধুরী, এরকম বেশ কয়েকটি নাম তারা দিয়েছেন। তো মাহমুদ কি মনে করেন সিরাজুল ইসলাম চৌধুরী? শহীদুল আলম মানে ভাই কোন শহীদুল আলম? আমি প্রথমেই আপনাকে যেটা বলি, আপনি বলেছেন যে বুদ্ধিজীবীরা, আমি এদের বুদ্ধিজীবী বলি না তো, এরা ভারতীয় দালাল। আপনি যাদের নাম বললেন তাদের অধিকাংশই 99% ভারতীয় দালাল। এটা বলা উচিত যে ভারতীয় দালালরা বিবৃতি দিয়েছে। মানে আমি মুক্তিযুদ্ধের কথা এরা বলে, এই মুক্তিযুদ্ধ করে করে কিন্তু বাংলাদেশকে তারা ডিভাইড করে রেখেছে 52 বছর ধরে, এবং ডিভিশনের চূড়ান্ত করেছিল শেখ হাসিনা। এটাকে আমাদের এবং ওদের এরকম একটা দুই ভাগ করে রেখেছিল ভারতের সুবিধার জন্য, যাতে ভারত আমাদের উপরে তার হেজেমনি চালাতে পারে। এই কারণেই দেশকে এইভাবে ডিভাইড করে রেখেছিল। এবং এদের ব্যাখ্যা করা কৌশলটা দেখেন, মানে জামাত ইসলামের আমির বলছে যে দল হিসেবে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম অতীতের সকল কিছু, অর্থাৎ কে যেন ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ না করে তিনি মামলার কথা বলেছেন। জি মামুদ, সরি। জি না, জামাত কি বলেছে সেটা আমি বাদ দেই। আসলে এরা কিন্তু, যেটা আমাদের সবাইকে সাবধান থাকতে হবে এবং সরকারকে সাবধান থাকতে হবে, এরা কিন্তু সুযোগের সন্ধানে থাকবে, এটা মনে রাখবে না। এই যে ভারতীয় গ্রুপ যেটা সুলতানা কামাল, তার নাম তো সুলতানা কামাল চক্রবর্তী, তো সুলতানা কামাল চক্রবর্তী লাগান না কেন ওনার নামের পিছনে? সবসময় সুলতানা কামাল ব্যবহার করেন। এরা একেবারে চিহ্নিত ভারতীয় দালাল এই গ্রুপটা, এবং যাদের নাম বললেন সবাই চিহ্নিত ভারতীয় দালাল। একজন দুইজন হয়তো শেখ ইসলাম চৌধুরী সাহেবের মতো, যিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি কেন এসব জায়গায় যোগদান করেন সেটা তিনিই ভালো জানেন, কিন্তু বাকি যারা আছে তারা প্রত্যেকেই ভারতীয় দালাল। সুতরাং এই দালাল গোষ্ঠী এই ইস্যুটাকে ব্যবহার করতে চাচ্ছে আর একটা ডিভিশন তৈরি করার জন্য এবং আর একটা আনরেস্ট তৈরি করার জন্য বাংলাদেশে। এবং কি বলে 5 তারিখের পর থেকে তো অনেকগুলো তারা চেষ্টা করেছে, 15ই আগস্টের চেষ্টা করেছে, তারপরে আবার মাইনরিটি কার্ড খেলার চেষ্টা করেছে, চেষ্টার তো তাদের কোনো, তারপরে মাঝখানে আবার আনসার বিদ্রোহের চেষ্টা করলো। এগুলো হচ্ছে, এদেরকে চিহ্নিত করা উচিত। এবং আমাদের পক্ষ থেকে যেটা ইলিয়াস বলছিল যে সাংবাদিকদের চিহ্নিত করার কথা এবং তারা কি করে ঘুরে বেড়ায়, আমাদেরও দাবি করা উচিত এই ভারতীয় চিহ্নিত দালালরা কিভাবে ঘুরে বেড়ায় এখনো বাংলাদেশে, এবং তাদেরকে কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না, এই দাবি আমাদের তুলতে হবে। আর তারা যে ইস্যুটা নিয়ে কথা বলার চেষ্টা করছে জাতীয় সঙ্গীত নিয়ে, সেটা নিয়ে এক একজনের এক এক রকম অভিমত থাকতেই পারে। তো সেই অভিমত থাকলেই যে এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, এই চেতনা শব্দটাই তো বাংলাদেশে ঘৃণিত শব্দ হয়ে গেছে। আমি আমার বক্তব্যে এখন চেতনা কখনো ব্যবহার করি না। চেতনা একটা বাংলাদেশে একটা ঘৃণিত শব্দ। এই চেতনার নাম নিয়ে বাংলাদেশের অত্যাচার করা হয়েছে। আর আমার বক্তব্যে আমি শুধু একটাই বলতে চাই যে এই সমস্ত দালালদেরও সাবধান করে দিচ্ছি, আর ভারতকেও বলতে চাচ্ছি, রাজনাথ সিংকে। ওই যে একটু আগে ইলিয়াস বললো না নিজের দেশের দিকে তাকাতে, মণিপুরের দিকে তাকাতে বলবো আমি রাজনাথ সিংকে। তাদের সেনাবাহিনী মণিপুরে ব্যবহার করুক। মণিপুরে এখন ড্রোন দিয়ে আক্রমণ হচ্ছে, মণিপুরে রকেট দিয়ে আক্রমণ হচ্ছে মণিপুরে, এবং মণিপুরে বোধহয় প্রায় 300 মানুষ মারা গেছে, এবং সাবেক চিফ মিনিস্টারের বাড়িতে রকেট অ্যাটাক হয়েছে। মণিপুর নিয়ে চিন্তা করা উচিত, 7 সিস্টার নিয়ে চিন্তা করা উচিত। ওইদিকে চীন কিন্তু 7 সিস্টারের কাছ দিয়ে 60 কিলোমিটারের কথা একটু আগে ইলিয়াস বলল, ওই পুরো অরুণাচল প্রদেশ পুরোটাই চীন নিয়ে যাচ্ছে। কাজে ওগুলো এখন চিন্তা করা উচিত। বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর রাজনাথ সিং এর কোনো দরকার নাই। আর সত্যি যদি বাংলাদেশের বিরুদ্ধে সে কোনো সামরিক অভিযান চালানোর স্বপ্ন দেখে, তাহলে ভারত বরং টুকরা হওয়াটা আর একটু কুইক হয়ে যাবে। কারণ আমাদের চিকেন নেক আছে না, ওই চিকেন নেক কেটে দিলেই কিন্তু ভারতের মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে 7 সিস্টার্স আলাদা হয়ে যাবে। এবং আমার মনে হয় আমাদের সেনাবাহিনী সম্পর্কে আমি একটা কথা বলতে চাই শুধু, যে আমাদের সেনাবাহিনীর যারা ইয়াঙ্গার জেনারেশন, তাদের সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল যে হয়তো 16 বছরে তারা ব্রেন ওয়াশ হয়ে গেছে। আমার এরকম একটা ধারণা ছিল, আমি কয়েকবার বলেছি। কিন্তু এবার বিপ্লবের সময় আমরা দেখলাম যে আমাদের ইয়াং জেনারেশন যারা সেনাবাহিনীর, যারা মেজর কিংবা ক্যাপ্টেন কিংবা কর্নেল, তারা কিন্তু রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে। হাসিনার দালালি করেছে কিন্তু কয়েকজন চিহ্নিত জেনারেল, এই ইয়াং অফিসাররা কিন্তু এটা করে নাই। কাজেই এই ইয়াং অফিসাররা আমার মনে হয়
এই ইয়াং অফিসারের সাথে যদি আমাদের জনগণ, আবু সাইদের মতো জনগণ যোগদান করে, তাহলে ভারতের পক্ষে সম্ভব হবে না বাংলাদেশকে পরাভূত করে, বরং ভারতই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। তো এটা বলেই আমার বক্তব্য। মহোদয় ধন্যবাদ। আসলে আমি প্রসঙ্গটা আনলাম যে বুদ্ধিজীবীরা আবারও চেষ্টা করছে অন্যরকম ভাবে, কথিত বুদ্ধিজীবী আর কি, দালাল, ভারতীয় দালাল। আপনি এদেরকে ভারতীয় দালাল বলেন, বুদ্ধিজীবী বলেন না। এবং এদের নিউজ কোথায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় জানেন? প্রথম আলোতে। আপনি সবসময় দেখবেন এদের নিউজ প্রথম আলোতে গুরুত্ব পায়। বাংলাদেশে যে কালচারাল হেজেমনি, কালচারাল অ্যাগ্রেশন চলছে ভারতের তরফ থেকে, সেই কালচারাল অ্যাগ্রেশনে বাংলাদেশে 1 নম্বর এজেন্ট হচ্ছে প্রথম আলো গ্রুপ। এটা জনগণকে আমি বারে বারে মনে করিয়ে দিচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। মিনার ভাই, আপনার কাছ থেকে একটু শুনি আপনার শেষ মন্তব্য। কনক ভাই, যে জিনিসটা হলো আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আমাদেরকে আওয়ামী লীগ নামক রোগ থেকে পরিত্রাণ দিয়েছেন, কিন্তু এর কিছু জীবাণু এখনো কিন্তু আমাদের শরীরে রয়ে গেছে, বা ক্যান্সার সেল বলে। এটা 3টা জায়গায়, আমরা যদি এই জীবাণুগুলি 3টা জায়গায়, একটা হলো এই সাংস্কৃতিক বলয়ে, এটা হলো একটা জীবাণু, এরা মানে যে কোনো সময় আবার উঠে আসবে। আবার আরেকটা আছে প্রশাসনে হলো সিভিল প্রশাসনে, সেখানে কিছু জীবাণু রেখে গেছে, এবং সামরিক যে আমাদের যে প্রশাসন সেখানে আছে। আমি তো সিভিল প্রশাসনের শুধুমাত্র আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কে একটু বলেছি, আপনারা এই ব্যাপারে একটু সতর্ক থাকেন। আর সামরিক যেটা ছিল, আমি যে একটা খবর পেয়েছি, যেটা ডিজিএফআই, মানে মেজর জেনারেল আপনার ফয়েজ, ইজ এ নাইস ম্যান, ভালো, সবাই মানে হয়তো ওনার প্রতি একটা আছে, বিশ্বাস বা আস্থা আছে, কিন্তু উনি তার যে পিএস হিসাবে নিয়োগ দিয়েছেন একজন কর্নেলকে, এটা আগের সরকারের পিএস হিসাবে ছিলেন, এবং আরো 2টা নিয়োগ উনি দিয়েছেন, যেটা নিয়ে সবার ভিতরে একটা অসন্তোষ দেখা দিয়েছে। এখন আপনার এইগুলি তো হলো জীবাণু, এই আওয়ামী লীগের জীবাণু, এগুলি আপনাদেরকে খাবে, আপনাদেরকে ধ্বংস করবে, সারা দেশকে ধ্বংস করবে। এবং এই যে সাংস্কৃতিক বলয়ের যেগুলি নিয়ে আমরা আগে অনেক আলোচনা করেছি, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের মুরব্বী শ্রদ্ধেয় মাহমুদ ভাই অলরেডি বলেছেন, এদেরকে সরাসরি আসলে এই শব্দগুলোই বলে। এদের একটা ট্যাকটিস হলো সিরাজুল আলম চৌধুরীর মধ্যে একটাকে নিয়ে আসবে, বাকিগুলি তো সব চিহ্নিত দালাল। উনার জন্য আমরা একটু দ্বিধান্বিত হই যে উনাকে বলবো কিনা। উনি একজন শ্রদ্ধেয় মানুষ, কিন্তু আপনার শ্রদ্ধা তো আপনাকে রাখতে হবে। এই যে আপনি দেখেন যে চিফ অ্যাডভাইজারের কাছে যে আমাদের সাংবাদিক সম্পাদক যারা গেলেন, ওখানে 2-1 জনকে নিয়ে গেছেন যারা আমাদের সহযোদ্ধা ছিলেন, যারা অনেক সাহসী করে কিছু কথা বলতেন, খুব একটা বেশি বলতেন না, তারপরে বলতেন। দেখবেন যে সেখানে মাহফুজ আনাম বা এদের সাথে এই 2 জনকে নিয়ে গেছে, আপনি কিছু বলতে পারবেন না। কিন্তু এই ব্যাপারে তো আপনাদের সচেতন হওয়া উচিত। এই যে মাহমুদ ভাই যখন এই যে নিপীড়িত হলেন, অনেক তাকে জেল খাটানো হলো, তখন কিন্তু এই সম্পাদক পরিষদ নামে একটা পরিষদ ছিলেন, ওনারা কিন্তু একটা টু শব্দ করেন না। এগুলি নিয়ে আমরা লেখালেখি করেছি, কিন্তু কেউ আমাদের কথা শুনে নাই। আপনাদের বিবেক তখন কোথায় ছিল? কাজে এইগুলি আমাদের প্রশ্ন করতে হবে। এরা স্রেফ দালাল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি যে আপনি যোগাযোগ করেন মানুষের সাথে, যারা মানুষের কথা বলে। আমাদেরকে যদি পছন্দ না হয়, আরো অনেকেই আছে, তাদের কাছ থেকে আপনি কথা শুনে, মাহফুজ আনাম এদের কাছ থেকে শুনলে ইউ উইল বি মিসগাইডেড। আমি জানি তাদের সাথে আপনার এক ধরনের সম্পর্ক রয়েছে, এটাকে আপনাকে কাট করতে হবে ফর দ্য সেক অফ দিস নেশন। আপনার যে সম্মান আছে সেই সম্মান রক্ষার্থে আপনি সেই প্রথম আলো গ্রুপের সাথে আপনি ইউ কানেক্ট ডিসকানেক্ট। আপনি যদি এটা না করেন, আপনি কিন্তু জনগণ থেকে ডিসকানেক্টেড হয়ে যাবেন, আপনি যেই হন না কেন। ভাই, তার চেয়েও বড় কথা হচ্ছে, গত 18 বছর আমি ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী তার কোনো বক্তব্য পাইনি জনগণের পক্ষে, দেশের পক্ষে। তো হঠাৎ করে এত দেশপ্রেম মাথাচাড়া দিয়ে ওঠারও কিছু নাই, ওনাকে এত পূজা করারও কিছু নাই। জি, আপনি শেষ করেন। জি, আমি আমার কথাটা শেষ করি, যে এই জন্য যে কথাটা বললাম যে আমাদের আসলে ভয়ের কোনো কারণ নাই। ইলিয়াস যে কথাটা বলেছেন যে পাকিস্তানের সাথে, এটাকে আমরা বলেছি যে আগে জানিয়েছি যে এটা অ্যাটমিক আমব্রেলা। সেটা অ্যাটমিক আমব্রেলা যদি এগুলিতে আমাদেরকে যে একটা ভয় দেখায়, দেখেন এরা এই যে সিরাজুল আলম খান, এদের কাজ হলো, এবং আরেকটা ছিল আপনার ওই যে জাফর ইকবাল, যে পাকিস্তানের নাম লেগে আগে তাকে তার নাকি মুখ ব্রাশ করে ফেলতে হতো। এটা করেছে এই জন্যেই আমরা কোনো অবস্থাতেই যেন আমাদের এই হুঁশটা না ফিরে, যে আমরা আমাদের দরকার পড়লে অ্যাটমিক আমব্রেলা আমরা ব্যবহার করে এবং ইন্ডিয়াকে একটা সমুচিত জবাব দিতে পারবো। এই কথাগুলি কিন্তু আমাদের প্রশাসন থেকে আসা উচিত ছিল। যেহেতু এটা আসে না, আমি আশা করব যে আমাদের ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা হয়তো যদি একটু খেয়াল করেন, আমাদের এই কথায়, আমাদের বডি ল্যাঙ্গুয়েজে তারা বুঝতে পারবেন আমরা আসলে কি চাচ্ছি। আমরা যেন এদের মাধ্যমে একটা যোগাযোগ সৃষ্টি হোক।
আমরা মনে হয় পরবর্তী সময় যদি সম্ভব হয় সমন্বয়কদের আমাদের সাথে ইনক্লুড করে আমরা তাদের সাথে হয়তো মত বিনিময় করতে পারি, এতে হয়তো দেশ ও জাতি আরো উপকৃত হবে। এই সমস্ত দালালকে প্রতিরোধ করা, এই সমস্ত জীবাণুকে, আমি যে 3টা জায়গার জীবাণু বললাম, এই জীবাণুদেরকে সমূলে বিনাশ করা, এটা আমাদের পক্ষে সহজ হবে। এছাড়া এই জাতির কোনো মুক্তি নাই। ধন্যবাদ আপনাদের। জি, ধন্যবাদ। ইলিয়াস, আপনার কাছ থেকে একটু আপনার সর্বশেষ আমি আজকে কনক ভাই আপনার এই অনুষ্ঠানটা যখন চলছিল, এই অনুষ্ঠানে এর আগে একবার আমরা মাহমুদ ভাইয়ের সাথে ছিলাম, ওই দিন বোধহয় মিনার ভাই ছিল না, আমরা 3 জন। তো প্রচুর কমেন্ট ছিল সেইখানে যে দেশে আয়, দেশে এসে কথা বল। অনেক সময় অনেক ভিডিওতে এই কথাটা বলতাম যে একদিন আল্লাহ যদি বাঁচায় বিমানবন্দরে যাব এবং ঘোষণা দিয়ে তারপরে বিমানবন্দরে যাব, সামনে এসে দাঁড়ায় তারপরে বলিস দেশে আয়। এখন চাইলে যাইতে পারি। তোরা সেই দেশে আসা বলার লোকগুলি এখন নিজেরাই দেশে নাই। যারা এখনো পর্যন্ত এই আম্মুজানের সাথে ফোনে মাঝে মধ্যে কথাবার্তা বলে তারপরে উস্কানোর চেষ্টা করে না, তাদেরকে বলবো 5 তারিখে যেহেতু কিছু করতে পারেন নাই, আম্মুকে আবার ফিরিয়ে নিয়ে আসা ফেরাউনের ওই নদীতে যখন আল্লাহ যখন ডুবাই দেয় না, এরপরে আর ফেরাউনের কিছু করার ছিল না। অতএব খেলা শুরু হয়ে গিয়েছে। কালকে শুনলাম সে নাকি মোটামুটি গৃহবন্দী অবস্থাতে আছে, কারোর সাথে কোনো সংযোগ তাকে করতে দেওয়া হচ্ছে না। এটা ইন্ডিয়া টুডে ইয়েতে, ইন্ডিয়া টাইমস এটা করেছে তারা। তো এখন এই যারা মাঝে মধ্যে উনি ইউনিয়নের সভাপতি, উপজেলার সভাপতিকে ফোন দিয়া তারপর উস্কানোর চেষ্টা করছেন, শেখ হাসিনা জীবনে কিন্তু তারে ফোন দেওয়ার কথা না, কিন্তু ফোন দিচ্ছে কেন? কারণ তার উপরে আর কেউ নাই যাকে সেই দায়িত্বটা দিবে। তো দেশে থেকে এখনো যারা সাংবাদিক বলেন, আমলা বলেন আর আওয়ামী লীগ বলেন এই হাসিনার উস্কানিতে কিছু করার চেষ্টা করবেন না, তাদেরকে বলবো সাবধান হয়ে যান। এখন সময় এসে আমাদের বলার, তোরা দেশে আয়। ইউটিউব খোলেন, ফারজানা রূপা কি বলে টক, তারপরে নাইমুল ইসলাম খান, কি বলবো, এরকম ইউটিউব চ্যানেল এক একজন এক একটা খোলেন, খুলে তারপরে কথা বলেন। আপনাদেরকে মিস করতেছে, অনেকদিন দেখি না, দেখতে মন চায়। কথা বলেন, আপনারা শুনি। এখন বাংলাদেশে গুতাগুতি করে তারপরে আবার বিপ্লব ঘটায় শেখ হাসিনারা বসাবেন, আল্লাহ মনে হয় এই জন্য এতগুলো মানুষের জীবন নেন নাই। আর ভারতের বিষয়টা যেটা বলবো, যেটা এতক্ষণ ধরে বলছিলাম, ভারতের শুধু একটা ভাই আমাদের নেতৃত্ব দরকার ভাই, একটা মানে একজন মানুষ দরকার যেই মানুষটা ভারতকে টুকরা টুকরা করে দিতে পারে। আজকে মণিপুরে যেটা হয়েছে, তাদের সাবেক সেই মুখ্যমন্ত্রীর ওইখানে বাড়িতে যে হয়েছে আপনার রকেট হামলা, এটা ছোটখাটো কোনো হামলা না, রকেট হামলা হয়েছে। এইদিকে চীন নিয়ে নিয়েছে অরুণাচলের অনেকটুকু জায়গা, তার উপরে ওইদিকে কাশ্মীরে তো অবস্থা খারাপই, 470 নিয়ে এমনিতেই অনেক ঝামেলা চলছে। ওইদিকে আবার খালিস্তান করার জন্য, স্বাধীন করার জন্য আগে থেকেই যুদ্ধ চলছে। আর পাকিস্তান তো বসেই আছে এরকম একটা সমস্যা তৈরি হলে। শুধু বাংলাদেশ আর পাকিস্তান, দুই দেশে যদি দুইজন যদি নাকি মানে সরকার প্রধান থাকে না, যিনি কিনা অন্তত মানে কিছু না, খুব মানে ভালো কিছু দরকার নাই, শুধু এইটুকু চায় যে তার নিজের দেশটা স্বাধীন করবে ভারত থেকে, ভারত দখল করার দরকার নেই, তাইলেই ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে। এবং আমরা মনে করি সেই দিনটা খুব বেশি দূরে না, যে ভারত তার যে অখণ্ড ভারতের স্বপ্ন ছিল সেটা তো পূর্ণ হবেই না, নিজের দেশ খণ্ড খণ্ড সেটা থেকে বাঁচানোর জন্য আমাদের কাছে এসে সাহায্য চাবে, ভাই আমাদের একটু সাহায্য করো। সেই দিনের অপেক্ষায় থাকলাম। জি, ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আজকে যারা যোগ দিলেন, মাহমুদ ভাই, ইলিয়াস, হুসেন, মিনার রশিদ, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যে কথাটি ফাইনালি বলতে চাই, রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামত যাই করেন তাড়াতাড়ি করেন। 111-এর কুশীলব বা হাসিনার অনুসারীদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করে রাষ্ট্রের সংস্কারও হবে না, রাষ্ট্রের মেরামতও হবে না, বরঞ্চ আপনারাই লেজে গোবরে পাকিয়ে ফেলবেন। ডক্টর ইউনূসের প্রতি এখনো আমাদের আস্থা আছে, তার প্রতি আমরা বিশ্বাস রাখতে চাই যে তিনি দেশকে ভালোবেসে দেশকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন এবং এই জন্য যা যা পদক্ষেপ নেওয়া তিনি সেটি গ্রহণ করবেন। এবং এর বাইরে কোনো বাড়াবাড়ি যদি হয়, আমরা তো সজাগ দৃষ্টি রাখছি, কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। অতিথিদের আবারও ধন্যবাদ। নিশ্চয়ই নিকট ভবিষ্যতে আমরা আবারও কথা বলবো। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনার আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমরা
বেশ কয়েকটি প্রসঙ্গ নিয়ে কথা বললাম, এবং যার মধ্যে কথা হচ্ছে যে এই দেশকে আমরা একটি গণতান্ত্রিক সুন্দর রাষ্ট্রে ফিরে যেতে দেখতে চাই, কিন্তু ফ্যাসিবাদের বিভিন্ন শক্তি এখনো মাথাচাড়া দিচ্ছে বিভিন্ন জায়গায়, এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে এই ডক্টর ইউনূস সরকারের কিছু উপদেষ্টা, কিছু আমলাকে পুনর্বাসন করা হচ্ছে, যারা এই সরকারের জন্য হুমকি হয়ে উঠতে পারে। আমরা চাই যে ডক্টর ইউনূসের ক্ষমতা আরো শক্তিশালী হোক, একক ক্ষমতায় তিনি রাষ্ট্র পরিচালনা করেন। সেনাবাহিনীর বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদের চোখে ঠিক ভালো ঠেকছে না। আশা করি ডক্টর ইউনূস পূর্ণ নিয়ন্ত্রণ নেবেন সকল বাহিনী এবং সকল কিছুর উপরে। প্রয়োজনে উপদেষ্টা পরিষদে তিনি সংস্কার করবেন, অনেককে বাদ দিতে হবে, অনেক নতুন ভালো মানুষ আছে যাদেরকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করতে হবে দেশের স্বার্থে।